সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের সেশনে। আজকের সেশন নাম্বার 8ম নাম্বার সেশন। আজকের সেশনে যে টপিক সেটা হলো ডিজাইন কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। ডিজাইন কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট বলতে আপনারা কি বোঝেন, যদি কেউ একটু আমাকে বলতেন। হ্যাঁ, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার স্যার বিশেষ করে আমরা স্যার আমাদের যে ধরনের অ্যাসেসমেন্টটা দিব তার তার যে একটা কম্পিটেন্সি সিস্টেম আছে সেটার উপর ভিত্তি করে একটা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করা স্যার। হ্যাঁ, হতে পারে। আর কেউ? স্যার, যে অ্যাসেসমেন্টটা নেওয়া হবে সেটা আমরা কিভাবে মানে ডিজাইন করব সেটাই আর কি। হ্যাঁ, রাইট। কিভাবে সাজাবো আর কি অ্যাসেসমেন্টটা সেটা। আমরা ডিজাইন করব। কি ডিজাইন করব? কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। ঠিক আছে। তো আমরা বিস্তারিত আস্তে আস্তে এখন জেনে নিব। তো কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট ডিজাইন যে তৈরি করব, তো ডিজাইন করার আগে আমাদের তো আগে জানতে হবে যে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টটা আসলে কি। কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট কি? আমরা এটা মনে হয় আগে একটা টপিকসে পড়েছিলাম যে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট ইজ এ প্রসেস অফ কালেক্টিং এভিডেন্স অ্যান্ড মেকিং জাজমেন্ট whether a learner has been অ্যাসিভ। অর্থাৎ কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট হলো একটা প্রসেস, যে প্রসেসে কিছু এভিডেন্স কালেক্ট করা হয় এবং সেই এভিডেন্সের উপর ভিত্তি করে জাজমেন্ট দেওয়া হয় লার্নার কতটুকু অ্যাচিভ করেছে সেটা। সেটাই হলো কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। তাই তো নাকি? জি স্যার। আচ্ছা, জি স্যার। এটা কি পড়েছিলেন সবাই? কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট কাকে বলে বা হোয়াট ইজ কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট? এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তারপর এটা আমাদের আগে একটা টপিকে ছিল, এটা মুখস্থ করে ফেলবেন। আহ, যদি বাংলায় বুঝিয়ে বলিস তাহলে তো কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট হলো একটা প্রসেস যেটা একজন অ্যাসেসরকে, দুঃখিত, যেটা এভিডেন্স কালেক্ট করার মাধ্যমে এবং এভিডেন্স কালেক্ট করার পর সেই এভিডেন্সের উপর ভিত্তি করে একটা জাজমেন্ট দেওয়া যায় যে লার্নার কতটুকু কম্পিটেন্সি অ্যাচিভ করেছে। সেটাই হলো কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। একটু পড়েন প্রথম লাইনে কি লেখা আছে। মদিনা পড়েন, মদিনা জাহান ম্যাডাম। স্যার শোনা যাচ্ছে? হ্যালো। The, the three main features that emerge from the definition of assessment are, মানে অ্যাসেসমেন্টের তিনটা মেইন ফিচার্স সম্পর্কে আমরা এখন আলোচনা করব। এটা আছে হচ্ছে ডিজাইন কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, এই সিবিএলএম এর 7 নম্বর পেজে। তিনটা মেইন ফিচার্স আমি এখানে হাইলাইট করে রেখেছি, যে তিনটা মেইন ফিচার্স অ্যাসেসমেন্টের। কি সেটা? একটা হলো কালেক্টিং এভিডেন্স, এভিডেন্স কালেক্ট করতে হবে। মেকিং প্রফেশনাল জাজমেন্ট, কি করতে হবে? জাজমেন্ট দিতে হবে। প্রফেশনাল প্রফেশনাল জাজমেন্ট দিতে হবে। মেকিং প্রফেশনাল জাজমেন্ট অর্থাৎ আপনাকে বিচার করতে হবে প্রফেশনাল ভাবে। অ্যান্ড বেঞ্চমার্ক কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, অ্যান্ড মাপকাঠি বা মানদণ্ড, মানে আপনি কোন মাপকাঠি বা কোন মানদণ্ড অনুযায়ী জাজমেন্টটা দিবেন সেটা বিচার করতে হবে। তো যদি কোশ্চেনে আসে থ্রি মেইন ফিচার্স অফ অ্যাসেসমেন্ট, তাহলে আপনারা এইটা লিখে দেবেন, অথবা আপনারা চাইলে এখানে আমি যে কি পয়েন্টগুলো লিখেছি এটাও লিখে দিতে পারেন। তো থ্রি মেইন ফিচার্স মানে তিনটা ফিচার্স, অ্যাসেসমেন্টের তিনটা ফিচার্স সম্পর্কে সবাই ক্লিয়ার? জি জি স্যার। স্যার। মেইন স্যার। ফিচার্স মানে প্রধান উদ্দেশ্য বা প্রধান ফিচার্স তিনটা। একটা হলো কালেক্টিং এভিডেন্স, মেকিং জাজমেন্ট, অ্যান্ড হলো বেঞ্চমার্ক কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী মাপকাঠি, মানদণ্ড হতে হবে। মানদণ্ড আপনার ইচ্ছা মতো হলে হবে না, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে। এরপর আমরা জানবো ক্যারেক্টারাইজ কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। আবারও বলে রাখি, আমি যেগুলা এখানে দেখাচ্ছি সবগুলো আমাদের সিবিএলএম এর একটা পার্ট। বিভিন্ন পেজ থেকে আমি এখানে একটু নিজের মতো করে তৈরি করেছি। এগুলা নিজের মতো করে তৈরি করেছি, কিন্তু লেখা বা এগুলো সব সিবিএলএম এর, কিন্তু ডিজাইনটা, এই যে ছবিগুলো, এগুলো আমি আমার মতো করে তৈরি করেছি। তো এটাও আমাদের 7 নম্বর পেজে আছে ডিজাইন কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের। ক্যারেক্টারাইজ মানে বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য। কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য আসলে কি, এটা ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দিয়ে রাখেন যখন আপনারা এই সেশনগুলো করবেন।
তখন অবশ্যই সিবিএলএম গুলা খুলে বের করে রাখবেন এবং সিবিএলএম এর সাথে মার্কিং করে রাখবেন। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারাইজড অফ কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। অর্থাৎ কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্যগুলা কি? ইট ইজ এভিডেন্স বেস। বৈশিষ্ট্যের ভিতরে হলো এটা এভিডেন্স বেস, অর্থাৎ এটা এভিডেন্স ছাড়া কোনো কথা বলে না। কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টে কোনো জাজমেন্ট দিতে গেলে বা কিছু বলতে গেলে অবশ্যই আপনাকে এভিডেন্সের উপর ভিত্তি করে বলতে হবে। আপনি আপনার মন গড়া কখনো কোনো কথা বলতে পারবেন না, বা কারোর কাছে কিছু শুনেও বলতে পারবেন না, কোনো জাজমেন্টও দিতে পারবেন না। অর্থাৎ এই প্রসেসটা বা এই সিস্টেমটা পুরোটাই এভিডেন্স বেস। ইট ইজ ক্রাইটেরিয়ন রেফারেন্স, অর্থাৎ এর কোনো মার্কিং লেভেল নাই। মার্কিং লেভেল বলতে কি বোঝানো হয়েছে? যে 50-এর ভিতরে 40 পাইছে না 30 পাইছে, এই ধরনের কোনো মার্কিং লেভেল নাই। বা 30টা কোশ্চেন আছে 30 মার্ক, কোনো মার্ক নাই। এখানে কোনো মার্ক নাই। যদি সে পারে তাহলে হ্যাঁ, যদি সে না পারে তাহলে না। এটাই হলো ক্রাইটেরিয়ন রেফারেন্স, অর্থাৎ কোনো মার্কিং লেভেল নাই। এরপর আছে কি বাইনারি জাজমেন্ট। বৈশিষ্ট্যের ভিতরে আরেকটা হলো বাইনারি জাজমেন্ট। আমরা অনেক সময় জানি যে বাইনারি সংখ্যা কি কি জানেন? বলেন তো বাইনারি সংখ্যা কি কি? 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত। শূন্য এবং এক। 0 এবং 1, রাইট। হ্যাঁ, বাইনারি হলো 0 এবং 1। তো বাইনারি জাজমেন্ট যেটা বোঝানো হয়েছে, মানে সে কাজ পারছে, পারলে সে কম্পিটেন্ট, পারে নাই নট ইয়েট কম্পিটেন্ট, এই ছাড়া আর কিছু না। বাইনারি জাজমেন্ট বোঝানো বলতে বোঝানো হয়েছে 0 অথবা 1। কাজ পারলে সে কম্পিটেন্ট, না পারলে সে নট ইয়েট কম্পিটেন্ট। এরপরে আছে অর ফোকাসড, মানে তার কাজের দিকে গুরুত্ব দেওয়া হয়। কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্যের ভিতরে একটা হলো তার কাজের দিকে গুরুত্ব দেওয়া হয় এবং পার্টিসিপেটরি প্রসেস, এবং পার্টিসিপেন্ট যারা আছে তাদের অংশগ্রহণের উপর ভিত্তি করে এই কাজগুলো চলে। এটাই হলো কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য। ক্লিয়ার সবাই? জি। জি স্যার। আরেকবার বললে ভালো হয়। আর একবার বললে ভালো হয়। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সিবিএলএম এর 7 নম্বর পেজের ঠিক মাঝ বরাবর আছে ক্যারেক্টারাইজ অফ কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। অর্থাৎ আমাদের যে অ্যাসেসমেন্টটা হয়, কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট মানে হলো আমাদের যে অ্যাসেসমেন্টটা হয় এটাই হলো কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্যটা কি বা ক্যারেক্টারাইজ কি? এটা এভিডেন্স বেসড হয়। কারণ আপনাদের যে অ্যাসেসমেন্টটা আপনারা এর আগে দিয়ে এসেছেন, স্কিল লেভেল যেটা যেটা পার করে এসেছেন, আপনারা খেয়াল করে দেখেন যে আপনাদের যে অ্যাসেসমেন্টটা হয়েছিল সেখানে পুরোটা ছিল এভিডেন্স বেস। আপনাকে যে সে কম্পিটেন্ট করেছে না নট ইয়েট কম্পিটেন্ট করেছে, এটা কিন্তু এভিডেন্সের উপর ভিত্তি করে কম্পিটেন্ট করেছে বা নট ইয়েট করেছে। অর্থাৎ আপনি ভালো করলে আপনাকে কম্পিটেন্ট করেছে, খারাপ করলে আপনাকে ওইটার উপরে নট ইয়েট কম্পিটেন্ট করেছে। তো এটা হলো এভিডেন্স বেস একটা অ্যাসেসমেন্ট। সর্বপ্রথম যে এভিডেন্সের বাইরে এখানে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। এরপরে কি ক্রাইটেরিয়ান রেফারেন্স, মানে এখানে কোনো মার্কিং লেভেল নাই যে 25টা প্রশ্নের পরীক্ষা হয়েছে তার মানে মনে মনে আমি ধরে নিচ্ছি 25টা প্রশ্ন সমান সমান 25 মার্ক। এইরকম কোনো মার্কিং লেভেল এখানে নাই। সে কাজ পারলে বলবে যে হ্যাঁ কাজ পারছে, কাজ না পারলে বলবে পারে নাই। সে প্রশ্ন পারলে বলবে পারছে, না পারলে বলবে পারে নাই। বাইনারি জাজমেন্ট। বাইনারি জাজমেন্ট হলো 0 এবং 1। এই 0 এবং 1 দ্বারা বোঝানো হয়েছে সে কম্পিটেন্ট নাকি নট ইয়েট কম্পিটেন্ট। সে যদি কাজ পারে তাহলে আমরা একটু আগে ইয়েস ধরেছিলাম, তাহলে ইয়েস হলে সে কম্পিটেন্ট, নো হলে সে নট ইয়েট কম্পিটেন্ট। অর্থাৎ সে কম্পিটেন্ট নাকি নট ইয়েট কম্পিটেন্ট। এরপর আছে অর্ক ফোকাসড, মানে তার কাজের উপর ভিত্তি করা হয় এবং কাজের উপর গুরুত্ব দেওয়া হয়। অর্কিং ফোকাসড, বা সে যে স্কিল যে কাজটা করতেছে অ্যাসেসমেন্ট সেন্টারে যে কাজটা করেছে সেই কাজের উপর গুরুত্ব দেওয়া হয় এই কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টে। এরপর পার্টিসিপেটরি প্রসেস, এর মানে হলো সকলের সমানভাবে অংশগ্রহণ। যে সকল পার্টিসিপেন্ট থাকবে তাদের সমানভাবে অংশগ্রহণের যে প্রসেসটা সেটা হলো পার্টিসিপেটরি প্রসেস। অর্থাৎ কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টে পার্টিসিপেন্টরা অংশগ্রহণ করতে পারে খুব সুন্দরভাবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার স্যার। জি স্যার। ওকে। স্যার এটা আপনি যে সিবিএলএম গুলো আমাদেরকে দিছিলেন এটা কত নাম্বার সিবিএলএম? এটা হলো আপনারা যদি ধরেন তাহলে 11 নাম্বার সিবিএলএম হিসেবে আমরা কাউন্ট করি। 11 নাম্বার সিবিএলএম, মডিউল ডিজাইন কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। ঠিক আছে? সিবিএলএম এর আগে দেখবেন লেখা আছে 11 নাম্বার, সেই সিবিএলএম এ আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিবিএলএম, বিশেষ করে অ্যাসেসরদের জন্য এবং ট্রেইনারদের জন্য।
এরপরে আমরা জানবো টু ডিজাইন কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট ফর ইউনিট ওয়ার হোল কোয়ালিফিকেশন ইউ শুড ফলো দি স্টেপ আউটলাইন বিলো। অর্থাৎ আপনি যে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টে ডিজাইন করবেন, এই ডিজাইন করার আগে আপনাকে কি কি ধাপ মেনটেন করতে হবে, অনুসরণ করতে হবে সেটা। অর্থাৎ কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট আপনি যে ডিজাইন করবেন, সে ডিজাইন করার আগে আপনাকে কি কি ধাপ অনুসরণ করতে হবে। আইডেন্টিফাই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অ্যান্ড কনফার্ম পারপোজ। কোন উদ্দেশ্যে অ্যাসেসমেন্টটা হবে সেটা আপনাকে জানতে হবে। কোন পরিবেশে অ্যাসেসমেন্ট, কনটেক্স কোন পরিবেশে হবে সেটা জানতে হবে। ডিটারমাইন টাইপস অফ এভিডেন্স রিকোয়ার্ড, কি কি এভিডেন্স লাগবে সেটা জানতে হবে। আইডেন্টিফাই সুইটেবল অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, আইডেন্টিফাই করতে হবে যে কোন মেথড অ্যাসেসমেন্টটা হবে, কি কি ইনস্ট্রুমেন্টটা লাগবে এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই ম্যাটেরিয়ালস রিসোর্স অ্যান্ড ইকুইপমেন্ট, কি কি ম্যাটেরিয়ালস লাগবে, কি কি রিসোর্স এবং ইকুইপমেন্ট লাগবে সেটাও আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এরপর কি করতে হবে, ডকুমেন্ট অল দি অ্যাভোভ ইন অ্যাসেসমেন্ট প্ল্যান, সিক ইন্ডোর্সমেন্ট ফ্রম স্টেক হোল্ডার্স। অর্থাৎ অল ডকুমেন্ট বা সবকিছু নিয়ে আপনাকে কি করতে হবে, যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের সাথে আলোচনা করতে হবে। এই ডিজাইন করার পূর্বে আপনাকে আলোচনা করতে হবে। এবং সর্বশেষ ডেভেলপড, মানে সর্বশেষে আপনাকে এই কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের যে প্রক্রিয়া আপনি যেটা ডিজাইন করেছেন সেটা আপনাকে ডেভেলপ করতে হবে। এটাই হলো কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট ডিজাইন করার পূর্বের কাজগুলা। এটাও আছে 7 নম্বর পেজে। 7 নম্বর পেজে কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ 3-4টা কোশ্চেন পাওয়া যাচ্ছে এখান থেকে শর্ট কোশ্চেনে। এটা ক্লিয়ার সবাই যে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট ডিজাইন করার পূর্বে আপনাকে কি কি ধাপ অনুসরণ করতে হবে বা কি কি ফলো করতে হবে বা কোন কোন স্টেপ ফলো করতে হবে। বুঝতে পারেননি? কেউ বুঝেন নাই? স্যার আরেকটা বার একটু বুঝিয়ে দেন স্যার। আরেকটা বার বুঝিয়ে দেব? তাও একজন বললেন? আল্লাহ, কি একটা আর অবস্থা! আপনি যখন স্যার বুঝতে বোঝান পারছি। তখন খুব ভালো করে বুঝতে মানে পারেন, স্যার যখন একটা প্রত্যেকটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড উপস্থাপন ডিজাইন করার করতে আগে গেলে আমাদের তখন কি কি বুঝতে পারেন। আচ্ছা, বিষয়গুলো একটু অনুসরণ কথা বলবেন আমার সাথে। ওয়াজ মাহফিলের মতো একটু যদি ঠিক না বলেন তাহলে তো ঠিক বা বেঠিক দুইটার একটা তো বলবেন। এখন ঠিক বা বেঠিক না বললে তো বক্তা তো ওয়াজ করে তো মজা পাবে না। তো আচ্ছা, আরেকবার এর বলি মতো আমরা। আমাদের হতে হবে স্যার। মানে আমরা যে আজকে যে মডিউলটা, এটা হলো ডিজাইন কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। অর্থাৎ অ্যাসেসমেন্টটা আমরা কি করে ডিজাইন করব বা কিভাবে আমরা ডিজাইন করব। তো এই ডিজাইন করার আগে, ডিজাইন করার পূর্বে আমাদের কোন কোন বিষয় ফলো করা লাগবে, কোন কোন ধাপ ফলো করা লাগবে। আমরা একটা কাজ করার আগে, আমরা মনে করেন যে ভাত রান্না করব, তো ভাত রান্না করার আগে কি করা লাগে, চাল নেওয়া লাগে, তারপর চাল ধোয়া লাগে, তাই না? চাল ধোয়ার পরে একটা নির্দিষ্ট পরিমাণ পানি দেওয়া লাগে। পানি দেওয়ার পরে কি করতে হয়, আমরা চুলায় দিয়ে কি করি, আমরা চুলায় দিয়ে ভাত রান্না করে ফেলি, তাই না? আর যে কথা বলবেন শুধু সে মিউট করবেন, হ্যাঁ, না হলে সাউন্ড আসছে আপনাদের এখান থেকে। তাহলে প্রতিটা কাজের পূর্বে কিন্তু আমাদের একটা কি থাকে, একটা পরিকল্পনা থাকে বা একটা ধাপ থাকে, যে আমরা এরপরে এটা করব, এরপরে এটা করব, তারপরে এটা করে আমরা এই কাজটা কমপ্লিট করব। ঠিক তেমন এই কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টটা যে আপনি ডিজাইন করবেন, এই ডিজাইন করার পূর্বে আপনার কিছু ধাপ অনুসরণ করতে হবে বা কিছু স্টেপ ফলো করতে হবে, যে এই এই স্টেপ ফলো করার পরে এই কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টটা পরিপূর্ণ হবে। এটাই বলা হয়েছে যে আপনি যে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের একটা ডিজাইন তৈরি করতেছেন, যে আপনি একটা অ্যাসেসমেন্ট নিবেন বা কন্ডাক্ট করবেন, তার একটা ডিজাইন তৈরি করতেছেন, সেই ডিজাইন তৈরি করার পূর্বে আপনাকে কি কি ধাপ ফলো করা লাগবে সেটাই হলো এখানে বলা হয়েছে। তো এই ধাপ ফলো করতে গেলে আমাকে কি করতে হবে, সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে কোন পারপাসে, মানে কোন উদ্দেশ্যে অ্যাসেসমেন্টটা নেব, কোন পরিবেশে অ্যাসেসমেন্ট নেব। অর্থাৎ আইডেন্টিফাই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অ্যান্ড কনফার্ম পারপোজ অ্যান্ড কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। অর্থাৎ আমি যে অ্যাসেসমেন্টটা নিব বা অ্যাসেসমেন্টটা যে হবে সেটা কি উদ্দেশ্যে হবে, কোন স্ট্যান্ডার্ডে হবে, কোন পরিবেশে হবে, সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে সর্বপ্রথম। তারপরে এই অ্যাসেসমেন্টটা হইতে গেলে কি কি এভিডেন্স লাগবে বা অ্যাসেসমেন্টটা শেষ করতে গেলে বা পরিচালনা করতে গেলে এখানে কি কি এভিডেন্স লাগবে বা কি কি এভিডেন্সের মাধ্যমে এই প্রমাণপত্র সংগ্রহ করা হবে সেটা আমাদের জানতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তারপরে কি আইডেন্টিফাই করতে হবে, এই অ্যাসেসমেন্টটা নিতে গেলে বা সঠিকভাবে শেষ করতে গেলে এই অ্যাসেসমেন্টের জন্য কি কি মেথড এবং কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে বা কোন মেথডে এটা
অ্যাসেসমেন্টটা নিতে হবে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আজকে আমরা একটা অ্যাসেসমেন্ট নিব স্কিল পার্টের লেভেল 3। তো এখানে আমরা কোন কোন মেথডে অ্যাসেসমেন্ট নিব। সাধারণত আমরা তিনটে মেথড ফলো করি, রিটেন, ডেমনস্ট্রেশন আর ওরাল। তো আমরা যে অ্যাসেসমেন্টটা নিব সেটা আসলে কয়টা মেথড ফলো করব সেটা আইডেন্টিফাই করতে হবে। কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যেমন অবজারভেশন চেকলিস্ট লাগতে পারে, এটা একটা ইনস্ট্রুমেন্ট। ডেমনস্ট্রেশন চেকলিস্ট লাগতে পারে। এরপর আইডেন্টিফাই ম্যাটেরিয়ালস, রিসোর্স অ্যান্ড ইকুইপমেন্ট রিকোয়ার্ড। এই অ্যাসেসমেন্টটা নিতে গেলে বা অ্যাসেসমেন্টটা শেষ করতে গেলে এই অ্যাসেসমেন্টের জন্য কি কি যন্ত্রপাতি, কি কি রিসোর্স, কি কি ইকুইপমেন্ট, মানে যন্ত্রপাতি কি কোনটা কোনটা দরকার হবে সেটা জানতে হবে আমাদের। তারপরে আমাদের কি করতে হবে, আমরা যে ডিজাইনটা তৈরি করলাম এই পর্যন্ত এসে আমাদের ডিজাইন মোটামুটি একটা লিখে ফেললাম। এরপরে আমাদের কি করতে হবে, রিসোর্স পারসন বা যারা এই বিষয়ে অভিজ্ঞ স্টেক হোল্ডার্স তাদের সাথে আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে যে আমি যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা সঠিক হয়েছে কিনা, তাদের সাথে আলোচনা করতে হবে। আলোচনা করার পরে যদি তারা বলে যে না ঠিক আছে, তখন এটা কি করব, আমরা ডেভেলপ করব। তখন এটা কি করব, কম্পিটিটিভ অ্যাসেসমেন্টটা তখন আমরা ডেভেলপ করব। ক্লিয়ার সবাই? জি স্যার। একজন মাত্র? ওকে স্যার। জি আপনারা স্যার। কি বুঝতে পারছেন না জি স্যার ক্লিয়ার। জি স্যার বুঝেছি। নাকি আরেকবার কথা বলবো, আরেকবার আলোচনা করব? না না শেখার স্যার স্যার। মাঝে তো ক্লিয়ার স্যার। লজ্জা নেই, তাই না? শেখার মাঝে কোনো লজ্জা নেই। একবারের জায়গায় আমরা 5 বার দেখবো, প্রয়োজনে আজকে আমরা না হয় একটু অল্প একটু পড়লাম, স্যার বেশি বেশি আগানোর দরকার নেই, প্রয়োজনে অল্প একটু পড়লাম, কিন্তু যতটুকু পড়ি অন্তত ভালো করে বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, তারপর ওকে স্যার। স্যার একটু কথা বলি। হ্যাঁ অবশ্যই। স্যার আমার না শোনা যাচ্ছে না, অনেক আসতে যাচ্ছে, তা আমি একটু লিভ নিয়ে কি আবার জয়েন হ্যাঁ হ্যাঁ করতে হ্যাঁ পারবো? হ্যাঁ, অবশ্যই লিভ নিয়ে জয়েন করবেন, এটা বলা লাগে? অবশ্যই লিভ নিয়ে জয়েন করবেন। কনটেক্সট অফ আচ্ছা অ্যাসেসমেন্ট, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট মানে কনটেক্সট বলতে আসলে কি বোঝায়? দি কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট ইজ দি এনভায়রনমেন্ট অর সেটিংস ইন হুইচ দি অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটি টেক প্লেস। কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট মানে হলো অ্যাসেসমেন্ট সেন্টারের পরিবেশ পরিস্থিতি। কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট মানে অ্যাসেসমেন্ট সেন্টারের পরিবেশ পরিস্থিতি, এনভায়রনমেন্ট, এটাই হলো কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট মানেই হলো অ্যাসেসমেন্ট সেন্টারের এনভায়রনমেন্ট পরিবেশ পরিস্থিতি। তো কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের ভিতরে কি কি ইনক্লুড থাকে? ফিজিক্যাল সেটিংস ইনক্লুড থাকে, টুলস থাকে, ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিস থাকে, ম্যাটেরিয়ালস থাকে, এবং পারপোজ অফ অ্যাসেসমেন্ট, কোন পারপোজ অ্যাসেসমেন্ট হবে সেটাও থাকে। তো কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট বলতে এইটুকু আপনারা পড়বেন যে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট কি, দি কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট ইজ এনভায়রনমেন্ট অর সেটিংস ইন হুইচ দি অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটি টেক্স প্লেস। অ্যাসেসমেন্ট সেন্টারের পরিবেশ পরিস্থিতি এবং জায়গা, এটাই হলো কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। আর কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের ভিতরে এই বিষয়গুলো ইনক্লুড থাকে, এটাও একটু পড়ে ফেলবেন, এর বিস্তারিত পড়ার দরকার নেই, জাস্ট এই নামগুলো একটু মনে রাখবেন যে কনটেক্সট আর অ্যাসেসমেন্টের ভিতরে এই বিষয়গুলো ইনক্লুড থাকে। এরপরে আমরা খুব ইম্পর্ট্যান্ট স্যার একটা আমার একটা জিনিস, কোশ্চেন ছিল, জি কোশ্চেন। সেটা হচ্ছে যে স্যার কনটেক্সট অফ অ্যাসেসমেন্টে আমরা পড়ছিলাম যে যে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সির ভিতরে স্যার কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট ছিল। আমরা পড়ছিলাম যে যে ট্রেনিং সেন্টারে আমরা মানে ট্রেনিংটা নিব সেটা এনএসডিএ সার্টিফাই মানে প্রোভাইড করছে কিনা বা অনুমোদন দিছে কিনা, বা যে সার্টিফাইড অ্যাসেসর আমাদের পরীক্ষা নিবে সে আসলে সার্টিফাইড এনএসডিএ সার্টিফাইড অ্যাসেসর কিনা, এটাই যে স্যার কনটেক্সট অফ অ্যাসেসমেন্টে পড়ছিলাম। কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট এটা পড়েছিলাম। আর দু একজন ইন্টারপ্রেয়ার করেন তো। অ্যাসেসমেন্ট কোন পরিবেশে হবে, কোন প্লেসে হবে, কোন এনভায়রনমেন্টে হবে, এটাই হলো কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। আর আমরা আসলে ক্যাডের ভিতরে পেয়েছিলাম যে যদি ট্রেনিং সেন্টারে কে ট্রেনিং করাবে, কিভাবে ট্রেনিং করাবে, কোন সিচুয়েশনে ট্রেনিং করাবে। এনভায়রনমেন্টই তো পড়ছি। অ্যাসেসমেন্টের কনটেক্সট বলতে এনভায়রনমেন্ট, অর্থাৎ সিমুলেটেড কোনো প্লেসে হচ্ছে আমরা ইয়েটা অ্যাসেসমেন্টটা নিব, এই জিনিসটাই তো দেখছি। আর কেউ? ওকে, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট হলো অ্যাসেসমেন্ট সেন্টারের এনভায়রনমেন্টটা, পরিবেশ পরিস্থিতি। ঠিক আছে, আমরা এটা পড়বো। এর আগে যেটা পড়েছি আমার আসলে মনে পড়ছে না যে আমরা আসলে কি পড়েছিলাম আর কোথায় পড়েছিলাম। আহ, যে কত নাম্বার ক্লাসে পড়েছিলাম সেটা বলতে পারলেও হয়তো বা আমরা ওই সিভিএলএমটার একটু পূর্বের ক্লাসটা দেখে আসতে পারতাম, প্রেজেন্টেশন ফাইলটা, যে কনটেক্সট অফ অ্যাসেসমেন্টে কি পড়েছিলাম। তবে এই মুহূর্তে এটা পড়ে রাখেন, এবং যদি আপনি খুঁজে পান যে এটা কোন ইসে পড়েছিলাম বা বলেছিলাম, সেটা আমাকে একটু পাঠালে আমাকে একটু মনে করিয়ে দেবেন। এই মুহূর্তে আসলে মনে পড়ছে না। তো আমরা নেক্সটে চলে যাই।
প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট পরিচালনা নিয়মাবলী বা মূলনীতি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। পুরো অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার ভিতরে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট কত প্রকার বলেন তো? প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট চার 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 প্রকার। প্রকার। ভ্যালিডিটি, ফ্লেক্সিবিলিটি, এগুলো হলো অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল। আচ্ছা, আমরা কিন্তু অনেক সময় প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট এবং রুলস অফ এভিডেন্সের ভিতরে কিন্তু গুলিয়ে ফেলি। আমরা সবসময় মনে রাখবো যে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। এটা এটা মনে 4 রাখবো। প্রকার। চার প্রকার কি সেটা? ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি আর ফ্লেক্সিবিলিটি এবং ফেয়ারনেস। আর ফেয়ারনেস। এটা সবার ঠোঁটের আগায় থাকবে। এটা কোনো কথা হলো? এটা সবার ঠোঁটের আগায় থাকবে যে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট। আমি প্রিন্সিপাল তার অফ দুইটা বলতে, মনে ছিল। হ্যাঁ এটা ভালো করে সবাই পড়ে ফেলবেন, আমরা একটু পরে এর বিস্তারিত জানবো যে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্টটা আসলে কি। প্রিন্সিপাল হলো মূল। প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট হলো অ্যাসেসমেন্ট পরিচালনার নিয়ম নীতি বা মূলনীতি। ভ্যালিডিটি আসলে কি জিনিস আমাকে একটু কেউ বলেন তো, যে ভ্যালিডিটি কি জিনিস? ভ্যালিড মানে কি? ভ্যালিড মানে স্যার বৈধতা। হ্যাঁ, ভ্যালিড মানে বৈধ। তারপর ভ্যালিডিটি কি জিনিস? আমরা যে একটা অ্যাসেসমেন্ট করব, এই অ্যাসেসমেন্টের জন্য যে কোশ্চেনটা করব আসলেই কি সেটা দিয়ে ওই জিনিসটা মেজার করা যাবে কিনা। ওটা হ্যাঁ, যদি রাইট, measure হয় তাহলে সেটা ভ্যালিড, আর গুড। যদি না করা হয় তাহলে সেটা ইনভ্যালিড। আর কেউ? স্যার যে সকল ইউনিট স্যার অফ যেমন মনে কম্পিটেন্সির করেন উপর যে পরীক্ষা হবে তার সমস্ত এলিমেন্ট এবং পারফরমেন্স ক্রাইটেরিয়া ফুলফিল করবে এবং সেটা অবশ্যই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে, সেটাই হচ্ছে ভ্যালিড অ্যাসেসমেন্ট। হুম, আর কেউ? দারুণ। যেমন মনে করেন বলা হলো যে আমি মাউস দিয়ে সেম একই কাজ যেটা করতে পারবো সেটা কিবোর্ড দিয়ে করতে পারবো, কিন্তু এটা এর দুইটার বাইরে যাবে না, এর এরকম দুইটার বিষয়। বাইরে যাবে না, রাইট। অর্থাৎ আমাকে যা করতে বলছে আমাকে তাই করতে হবে। এর কম করলেও হবে না, এর বেশি করলেও হবে না। আমরা একটু ভ্যালিডিটিটা একটু দেখে নিই। ভ্যালিডিটি, assessment are valid when they access what they claim to assess. অর্থাৎ যা যাচাই করতে বলবে সেটাই বাস্তবে যাচাই করতে হবে। আমাকে যদি বলে কাট কাটো, তাহলে আমাকে কাট কাটতে হবে। আমি যদি কাট কাটতে পারি তাহলে সেটা ভ্যালিডিটি। আরো একটু পড়ি। অ্যাসেসমেন্টের ভ্যালিডিটি হলো মূল্যায়নের যথার্থতা। ভ্যালিডিটি মানে বৈধতাও বলতে পারি, যথার্থতাও বলতে পারি। অর্থাৎ যে জ্ঞান বা দক্ষতা মূল্যায়নের কথা বলা হয় সত্যি সেটিই মূল্যায়ন করা হলে তাকে ভ্যালিডিটি বলে। অর্থাৎ যে জ্ঞান বা দক্ষতা মূল্যায়ন করতে বলছে আসলে সেইটাই মূল্যায়ন করতে হবে, তাহলে সেটা ভ্যালিড হবে। অর্থাৎ আরো আমরা সহজভাবে বলতে পারি যে সিএসএ যা বলা আছে সেটা করেছে কিনা, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কিনা, সেটাই কি ভ্যালিডিটি। আমাকে যেটা করতে বলবে, সিএসএ যেটা করতে বলছে আমাকে সেটাই করতে হবে। আমাকে কোশ্চেনে যেটা করতে বলছে আমাকে সেটাই করতে হবে। এর বাইরেও করলে হবে না, এর আগেও করলে হবে না। তাহলে আমাদের অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটা কি হবে? ভ্যালিড হবে। বা আমাদের যে এভিডেন্সটা আমরা নিচ্ছি সেই এভিডেন্সটা কি হবে? ভ্যালিড হবে। ভ্যালিডিটি ক্লিয়ার সবাই? মানে যা করতে বলবে, যেটা করতে বলবে আমাকে সেইটা করতে হবে, তার থেকে বেশিও করা যাবে না, তার থেকে কমও করা যাবে না। সেটাই হচ্ছে ভ্যালিডিটি। অ্যাসেসমেন্টের সাথে ভ্যালিডিটির কি সম্পর্ক? অ্যাসেসমেন্ট উইল কভার দি রেঞ্জ অফ স্কিল অ্যান্ড নলেজ সাফিসিয়েন্ট টু ডেমনস্ট্রেট কম্পিটেন্সি। অর্থাৎ মূল্যায়ন এমন হতে হবে যাতে প্রার্থীর প্রয়োজনীয় সব জ্ঞান দক্ষতা যাচাই করা যায় এবং যথেষ্ট পরিমাণে হয়। এরপরে আছে অ্যাসেসমেন্ট অফ কম্পিটেন্সি শুড ইন্টিগ্রেট নলেজ অ্যান্ড স্কিল উইথ দেয়ার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। মানে শুধুমাত্র থিওরির উপরে পড়ে থাকলেই হবে না, আপনাকে ব্যবহারিক মানে হাতের কাজ স্কিলের উপরেও যাচাই করতে হবে। শুধুমাত্র আমরা কি করি, অ্যাসেসমেন্টে গিয়ে একজনের একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, সে গড় গড় করে উত্তর বলে দিচ্ছে, তা মনে করলাম যে ওর বাবা মানে ভীষণ পারে, আমরা তার প্র্যাকটিক্যাল কাজটা নিলাম না। এরকম করলে হবে না। তার থিওরিক্যাল জ্ঞানের পাশাপাশি তার স্কিলটা কেমন সেটাও যাচাই করতে হবে, তাহলে ভ্যালিড হবে। এরপরে কি আছে? ডিউরিং অ্যাসেসমেন্ট এ জাজমেন্ট
to determine candidates' competency should, wherever practicable, be made on evidence rather on a number of occurrence and in a variety of situation. অর্থাৎ একাধিকবার ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন পরিস্থিতি হতে পারে, বিভিন্নভাবে প্রমাণ সংগ্রহ করতে হবে। সেটা একাধিকবার হতে পারে, একবার না, একাধিকবার হতে পারে। এটাই হলো অ্যাসেসমেন্টের সাথে ভ্যালিডিটির সম্পর্ক। ঠিক আছে, দি ভ্যালিডিটি ইন রিলেশন অফ অ্যাসেসমেন্ট। কোশ্চেন আসতে পারে যে দি ভ্যালিডিটি রিলেশন অফ অ্যাসেসমেন্ট, অর্থাৎ অ্যাসেসমেন্টের সাথে ভ্যালিডিটির সম্পর্ক কি, তখন আমরা এটা লিখে দেব। এটা কিন্তু ভালো করে বুঝে ফেলবেন। অনেক সময় দেখা যায় যে অনেক বড় ইংরেজি মুখস্থ করতে কষ্ট হয়। আসলে সবকিছু কিন্তু মুখস্থ করার জিনিস না, সিবিটি অ্যান্ড আসলে বোঝার জিনিস, মুখস্থ করার জিনিস না। তাহলে অ্যাসেসমেন্টের সাথে ভ্যালিডিটির কি সম্পর্ক, যদি এটা আমাদের আসে, তাহলে আমরা যদি বুঝি যে মূল্যায়ন এমন ভাবে হবে যেখানে প্রয়োজনীয় সব জ্ঞান দক্ষতা যাচাই যথেষ্ট হয় এবং যথেষ্ট হচ্ছে। এরপরে কি শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানের উপরে না থেকে স্কিলের উপরেও আমাদের কি নজর রাখতে হবে। এরপরে একাধিকবার বিভিন্ন বিভিন্ন ভাবে প্রমাণ সংগ্রহ করা যেতে পারে। এর মাধ্যমে অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটাকে ভ্যালিড করা যেতে পারে। হ্যাঁ, এছাড়া দেখতে হবে যে সিএস এর অল এলিমেন্ট কভার করেছে কিনা, পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো কভার করেছে কিনা, রেঞ্জ অফ ভেরিয়েবল গুলো কভার করেছে কিনা, তাহলেও তখন ভ্যালিড হয়ে যাবে। তাহলে ভ্যালিডিটির সাথে অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার এই সম্পর্কগুলো থাকবে। এরপর আছে রিলায়েবিলিটি। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ভ্যালিডিটি যতটা না ইম্পর্ট্যান্ট, এই প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্টের ভিতরে রিলায়েবিলিটি হলো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। বলেন তো রিলায়েবিলিটি কি? এটা আমরা একটু বেশি গুরুত্ব দিব। সাদিয়া আছেন? সাদিয়া বলেন। জি স্যার, আছি। সবাই কি রোজা থেকে কষ্ট হয়ে গেল? আজকে সারা শব্দ পাচ্ছি না ক্লাসে। আজকে ক্লাসে মনে হচ্ছে মজা পাচ্ছে না কেউ। না স্যার, শুনছি তো। শুনলে হবে, বুঝতে হবে। না বুঝলে আমরা সেটা নিয়ে একটু বেশি বেশি করে আলোচনা করব। হ্যাঁ, প্রয়োজনে অল্প একটু আগাবো, বেশি আগাবো না। স্যার, ওই যে ফার্স্ট টাইমে ভাইয়া যেটা বললো না, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট বলতে উনি যেটা বুঝছে জি, ওইটা হচ্ছে আপনি এভিডেন্সের কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের মধ্যে পড়িয়েছিলেন, সেটার কথা উনি বলছেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে মেথড অফ অ্যাসেসমেন্ট, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। জি জি, হ্যাঁ, এইটা। সেইটার ইসে বুঝেছে। ঠিক আছে, ওটা নিয়ে আমরা পরে আবার একটু আলোচনা করে নিব, করে এটা ওই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, ওকে। এখন আমরা রিলায়েবিলিটির ভিতরে আছি। রিলায়েবিলিটি আসলে কি জিনিস? প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্টের ভ্যালিডিটি, রিলায়েবিলিটি। রিলায়েবিলিটিটা আসলে কি জিনিস? স্যার রিলায়েবিলিটি হলো তো পরিমাপের স্থায়িত্ব তো। আচ্ছা, আর কেউ? মানে স্যার যদি যদি একজন প্রার্থী স্যার আজকে এবং আগামীকাল মূল্যায়ন করা হয়, তবে তার পারফরমেন্স অনুযায়ী ফলাফল প্রায় একই রকম হতে হবে, এটাই হচ্ছে স্যার রিলায়েবিলিটি। বাহ, দারুণ। আর আর এমনও কেউ? হতে পারে যে হুম, আজকে যে অ্যাসেসর অ্যাসেসমেন্ট নিয়েছে, পরবর্তী দিনে একই অন্য অ্যাসেসর যদি একই ক্যান্ডিডেটের অ্যাসেসমেন্ট নেয়, সেই ক্ষেত্রে পরিমাপের মানদণ্ডটা দুইজনের ক্ষেত্রে সমান হবে। বাহ। আর কেউ কি একটু শেয়ার করবেন? মানে টুলস একই থাকবে, একই অ্যাসেসমেন্ট টুলস দিয়ে। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী সবসময় সবাইকে একই ধরনের বা একই পদ্ধতিতে শিক্ষার্থীকে মূল্যায়ন করাটাই হচ্ছে রিলায়েবল অ্যাসেসমেন্ট। গুড, ভেরি গুড, দারুণ হয়েছে সবার। আচ্ছা, তো আমরা এখন একটু রিলায়েবিলিটিটা জেনে নিই। আমাদের এই রিলায়েবিলিটির ভিতরে একটা নীল হাইলাইট করা একটা কালো অক্ষরে একটা ওয়ার্ড লেখা আছে। এটা একটু পড়েন তো, কি লেখা? কনসিস্টেন্সি স্যার। কনসিস্টেন্টলি। হ্যাঁ, এটার মানে হলো আহ মানে মূল্যায়নটা সমান হতে হবে। কি হতে হবে? একই থাকতে হবে সবার জন্য। মূল্যায়নটা সমান হতে হবে। যদি কোনো কোশ্চেনে আমরা এই জিনিসটা দেখি, যদি কোনো কোশ্চেনে আমরা এই জিনিসটা দেখতে পাই। আচ্ছা, এক মিনিট, আমি একটু আমার ইয়াটা একটু এলোমেলো লাগছে। আচ্ছা, রিলায়েবিলিটি হলো নির্ভরযোগ্যতা। মনে করেন
খুলনাতে অ্যাসেসমেন্ট হচ্ছে, উদাহরণ এখানে লেখাই আছে যে সারা বাংলাদেশে একই দিনে অ্যাসেসমেন্টটা হচ্ছে, কম্পিউটার অপারেশনের একই দিনে কম্পিউটার অপারেশন লেভেল 3 অ্যাসেসমেন্ট হচ্ছে সারা বাংলাদেশে 10টা প্রতিষ্ঠানে। 10টা প্রতিষ্ঠানেই একই স্ট্যান্ডার্ড মেনে অ্যাসেসমেন্ট হতে হবে। সেটা কেমন? আমি একটা জায়গায় অ্যাসেসমেন্টে বসছি, বা আমি একটা জায়গায় আমি অ্যাসেসমেন্ট বসছি, সেখানে 2জন অ্যাসেসর আছে, বা আমি আজকে একজন অ্যাসেসরের কাছে অ্যাসেসমেন্টে বসছি কম্পিউটার অপারেশন লেভেল 3, তিনি আমাকে ঠিক যেভাবে মূল্যায়ন করবে, পরের দিন আর এক অ্যাসেসর আমাকে অ্যাসেসমেন্ট নিবে, 2জন অ্যাসেসরের মূল্যায়ন যেন সমান হয়, একই নিয়ম হবে, একই মানদণ্ড হবে, একই নিয়ম হবে, একই মানদণ্ড হবে। আমরা আরেকটু বুঝি। অ্যাসেসমেন্ট আর রিলায়েবল হোয়েন দি মেথড অ্যান্ড প্রসিডিউর used are consistently interpreted and applied over time with different candidates, assessor and in various situation. অর্থাৎ অ্যাসেসমেন্ট তখনই রিলায়েবল হবে যখন মেথড, প্রসিডিউর সবকিছু সবার জন্য, সকল ক্যান্ডিডেটের জন্য এবং সকল অ্যাসেসরের সমান হবে এবং সবার ক্ষেত্রে সমান প্রয়োগ হবে। ঢাকাতে অ্যাসেসমেন্ট হলেও যে নিয়ম অ্যাসেসমেন্ট হবে, বগুড়াতে অ্যাসেসমেন্ট হলেও একই নিয়ম অ্যাসেসমেন্ট হবে। যদি কোনো কোশ্চেনে এই কনসিস্টেন্টলি দেখেন, তাহলে এক কথায় বুঝে নেবেন এটা রিলায়েবিলিটি, এটা হলো কি পয়েন্ট। হ্যাঁ, এই অর্ডটা হলো কি পয়েন্ট রিলায়েবিলিটির। যদি কোনো কোশ্চেনে কনসিস্টেন্টলি দেখেন, তাহলে বুঝে নেবেন সেটা রিলায়েবিলিটি বুঝিয়েছে, একই মানদণ্ড এবং একই নিয়ম। কেমনটা হতে পারে সেটা হলো, লাস্টের উদাহরণটা আমরা একটু যদি, যে একজন শিক্ষার্থী একটা কাজ করেছে এবং 2জন শিক্ষক সেটা মূল্যায়ন করলো, 2জনের মূল্যায়নে যেন সমান হয়। অর্থাৎ ওই শিক্ষার্থী যে কাজটা করেছে, প্রথম জন যে মূল্যায়ন করলো সে যদি তাকে নট ইয়েট করে, তাহলে পরের জনের মূল্যায়নও যেন নট ইয়েট হয়। অর্থাৎ প্রথম জনের মূল্যায়নে সে কম্পিটেন্ট হলো, পরের জনের মূল্যায়নে সে নট ইয়েট কম্পিটেন্ট হলো, এমনটা হলে হবে না। একই মানদণ্ড, একই নিয়ম সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। এটা মেনে চললেই সেটা রিলায়াবিলিটি হবে। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। জি স্যার। ওকে। রিলায়েবিলিটি ক্যান বি ইমপ্রুভ বাই, মানে আমরা রিলায়েবিলিটি কিভাবে ইমপ্রুভ করতে পারি, একটু পড়েন কেউ। স্যার সেম ওয়ে মানে অ্যাডমিনিস্ট্রেটিং অ্যাসেসমেন্ট ইন দ্য সেম ওয়ে ফর ইচ ক্যান্ডিডেট, প্রতিটি প্রার্থীর ক্ষেত্রে একই পদ্ধতিতে অ্যাসেসমেন্ট পরিচালনা করতে হবে। হ্যাঁ, প্রতিটি প্রার্থীর ইনশিওরিং ক্ষেত্রে একই পদ্ধতিতে অ্যাসেসমেন্ট পরিচালনা করতে হবে। অর্থাৎ অ্যাসেসমেন্ট সেন্টারে একজন অ্যাসেসর আন্ডারে 12জন ক্যান্ডিডেট আছে, এই 12জনের প্রত্যেককে সেম পদ্ধতিতে অ্যাসেসমেন্ট পরিচালনা করতে হবে। এক একজনের প্রতি এক এক রকম পদ্ধতি অবলম্বন করলে হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা কি করি, মেথড চেঞ্জ করে ফেলি। কিছু কিছু ক্ষেত্রে আমরা কি করতে পারি, মেথড চেঞ্জ করতে পারি, সেটা প্রয়োজন অনুযায়ী। সেটা আমরা আজকের সেশনেই দেখতে পাবো একটু পরে। কিন্তু সকলের জন্য একই পদ্ধতি অনুসরণ করতে হবে। 2 নম্বর পয়েন্টে কি আছে? ensuring that instruction to candidates are clear, consistent and unambiguous, মানে পরিষ্কার ও একই ধরনের নির্দেশনা দেয়া। হ্যাঁ, অর্থাৎ আপনি যখন অ্যাসেসমেন্ট নিলেন বা আপনি এখন একটা ক্লাস করাচ্ছেন, রিলায়েবিলিটি শুধু যে অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য হতে হবে বিষয়টা এমন না। আপনি একটা ক্লাস করাচ্ছেন, সেখানেও যদি আপনি নির্দেশনা দেন, সেখানেও রিলায়েবিলিটির একটা আহ, এই ইমপ্রুভমেন্ট পয়েন্ট দিয়ে আমরা করতে পারি, যে আমরা যে ধারণাটা তাদের দিব অ্যাসেসমেন্ট নিতে গিয়ে, সেটা পরিষ্কার হতে হবে এবং সকলের জন্য একই নির্দেশনা হবে। এর আগে পড়েছিলাম সকলের জন্য একই পদ্ধতিতে অ্যাসেসমেন্ট পরিচালনা হবে। এবার আমরা পাচ্ছি কি, যে আমরা যে ধারণাটা দিচ্ছি সেই ধারণাটা যেন পরিষ্কার হয়, তারা যেন বুঝতে পারে এবং সকলের জন্য একই নির্দেশনা থাকবে, কারোর জন্য কম বেশি এই ধরনের নির্দেশনা থাকবে না। তারপর একটু দ্রুত পড়ে যান। Ensuring that assessor use well planned guides for observation and for making judgment about evidence. পরিকল্পিত এর মানে হচ্ছে আপনার নিজস্ব মন গড়া জাজমেন্ট দিলে হবে না। আপনাকে কি করতে হবে, একটা গাইড ব্যবহার করতে হবে। কি গাইড? যেটা আপনাকে করতে বলা হয়েছে, অর্থাৎ সেম স্ট্যান্ডার্ড সারা বাংলাদেশে
যে স্ট্যান্ডার্ড ফলো করে অ্যাসেসমেন্ট হচ্ছে, সেই স্ট্যান্ডার্ড বা সেই গাইড ফলো করে আপনাকে জাজমেন্ট দিতে হবে। সব জায়গায় সমান জাজমেন্ট, মানে সমান সব জায়গায় পরিকল্পিত একটা জাজমেন্ট থাকবে, বা যেভাবে আপনাকে বলা হয়েছে যে আপনি ঠিক এইভাবে জাজমেন্ট করবেন। সকলকে কিন্তু একটাই বলা থাকে যে আপনি এইভাবে জাজমেন্ট করবেন, তো আপনি আপনার নিজের মন মতো জাজমেন্ট করতে পারবেন না। আপনাকে যেভাবে বলা হয়েছে আপনি ঠিক সেইভাবেই ইনস্ট্রাকশন ফলো করে জাজমেন্ট দিবেন। এরপর আছে কি, মেকিং শিওর দ্যাট অ্যাসেসমেন্ট ইভেন্ট আর জাস্ট রাইট, নেইদার টু হার্ড নট অর ইজি। কম্পিটেন্সি যাচাইয়ের জন্য উপযুক্ত মানের হতে হবে। মানে আপনি যখন কম্পিটেন্সি যাচাই করবেন সেটা উপযুক্ত মানের হতে হবে। কেমন সেটা? অতিরিক্ত কঠিনও হওয়া যাবে না আপনার যাচাই, আবার অতিরিক্ত সহজ হওয়া যাবে না। উপযুক্ত মানের হতে হবে। কোন মানের? যেটা রিলায়েবিলিটি, যেটা বলে দেওয়া আছে ওই মানের হতে হবে। যেটা অতিরিক্ত কঠিনও না, আবার অতিরিক্ত সহজও না। এরপরেরটা কি আছে? Evaluating and revising the assessment tools and their result with other assessor and or subject expert on a regular basis. আচ্ছা, আপনাকে কি করতে হবে? এই সাবজেক্টের উপরে যারা এক্সপার্ট আছে, কিংবা আদার অন্য যারা অ্যাসেসর আছে, কিংবা যারা রিসোর্স পার্সন আছে, তাদের সাথে নিয়মিত আলোচনা করতে হবে, এবং কোথাও ভুল থাকলে সেটা সংশোধন করতে হবে। যদি আপনার ভিতরে কোনো জায়গায় ভুল থাকে, রিলায়েবিলিটির কোথাও ভুল থাকে, বা অ্যাসেসমেন্ট নিতে গিয়ে কোনো জায়গায় কোনো ভুল থাকে, সেটা কি করতে হবে? সংশোধন করতে হবে। এই বিষয়গুলা যারা এক্সপার্ট পার্সন, অন্য অ্যাসেসর, তাদের সাথে আলোচনা করতে হবে। যদি কোনো ভুল ধরা পড়ে বা মনে হয় যে এটা একটু আমাদের সাথে ত্রুটি মনে হচ্ছে, তাহলে সেটা সংশোধন করে নিতে হবে। এইভাবে আমরা রিলায়েবিলিটি ইমপ্রুভ করতে পারি। ঠিক আছে? জি স্যার। স্যার এখান থেকে কোশ্চেন আসতে পারে কিভাবে? এখান থেকে কোশ্চেন আসতে পারে যে হাউ ক্যান ইমপ্রুভ রিলায়েবিলিটি, মানে কিভাবে রিলায়েবিলিটি ইমপ্রুভ করা যায়। হাউ ক্যান ইমপ্রুভড বাই রিলায়েবিলিটি, কিভাবে রিলায়েবিলিটি ইমপ্রুভ করা যায়। আমরা এইভাবে রিলায়েবিলিটি ইমপ্রুভ করতে পারি। স্যার কি পয়েন্ট গুলো লিখলে হবে না? কি পয়েন্টগুলা লিখলে আসলে হবে না? আচ্ছা, কি পয়েন্টগুলা লিখলে হবে না বললে ভুল। মানে কি পয়েন্টগুলা লিখলে হয় কি, গ্রামারের ভুল হয়ে যায়। এখানে পুরো একটা জিনিস কিন্তু গ্রামারে দেওয়া। কি পয়েন্টগুলো আমি দিয়ে রেখেছি, সেম ওয়েস অফ ইজ ক্যান্ডিডেট, মানে প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য সমান পদ্ধতি হবে। ইনশিওরিং ইনস্ট্রাকশন, যে স্যার যাতে ইনস্ট্রাকশনটা আপনি সহজে বোঝা দেবেন। যায় সাথে না স্যার, জি, যাতে স্যার সহজে আমরা এটা কি পয়েন্ট গুলো মনে হ্যাঁ রাখতে পারি, হ্যাঁ, মানে মানে এটা কি মেইন পয়েন্টগুলো মনে ইম্পর্টেন্ট। রাখলে আপনি সহজে যেন বুঝতে পারেন, এই জন্য আমি এই কি পয়েন্টগুলো মার্ক করে রাখছি, যে এইটা বুঝলে এই এই পুরো সেন্টেন্সটার যে মানেটা, সেই মানেটার এই কি পয়েন্টগুলো দেখলে বোঝা যায়। এই জন্য আমি মার্ক করেছি। আসলে কি পয়েন্ট লিখলে দেখেন গ্রামারের ভুল হয়ে যায়। আমি যদি ইনশিওরিং ইনস্ট্রাকশন ক্লিয়ার কনসিস্টেন্ট লিখি, তাহলে কিন্তু এই মাঝখানের এই বিষয়গুলো থাকছে না, তার মানে গ্রামারের ভুল হয়ে যায়। সম্পূর্ণ বিষয়টা স্যার আসবে না স্যার তখন স্যার, এই জন্য হ্যাঁ, আর কি এটা সম্পূর্ণ পুরোটা লিখতে বিষয়গুলো হবে। আসবে না। তো এটা আমি আপনাদের বোঝানোর জন্য কি পয়েন্টগুলো রেখেছি, কেননা পুরো বিষয়টা তো একটা একটা অক্ষর মানে করে করে বুঝাইলে তখন তো অনেক বড় হয়ে যায়। এই জন্য কি পয়েন্টগুলো আমি মার্ক করে রেখেছি। এরপরে কি আছে, ফ্লেক্সিবিলিটি, মানে নমনীয়তা। মানে আপনি চাইলে আপনার পছন্দ মতো নমনীয় হতে পারবেন না। আমরা রিলায়েবিলিটির সময় একটা কি ফিচার বা কি পয়েন্ট পড়েছিলাম, কি ছিল সেটা? সবার কনসিস্টেন্ট, জন্য হ্যাঁ হ্যাঁ। সমান। আর এখানে একটা আছে, কি লেখা আছে? কনটেক্সটুয়ালাইজেশন। কনটেক্সটুয়ালাইজেশন যেখানেই দেখবেন, যদি ম্যাচিং এর বাম পাশে থাকে কনটেক্সটুয়ালাইজেশন, ডান পাশে ফ্লেক্সিবিলিটি, ধাম করে ওই ফ্লেক্সিবিলিটি যে নাম্বারে আছে সেটা লিখে দেবেন। ঠিক আছে? এটা হলো কি পয়েন্ট, ফ্লেক্সিবিলিটি, কনটেক্সটুয়ালাইজেশন। কনটেক্সটুয়ালাইজেশনটা আসলে কি, মানে প্রেক্ষাপট একই থাকবে, কর্মক্ষেত্রেও একই থাকবে, কিন্তু আপনাকে মানিয়ে নিতে হবে। বিভিন্ন বিভিন্ন মেথড নিতে পারেন, হ্যাঁ, চেঞ্জ করতে পারেন। বিষয়টা কি আমরা আরেকটু ভালো করে জানি। অ্যাসেসমেন্ট আর ফ্লেক্সিবল হোয়েন দে আর অ্যাপ্রোপ্রিয়েট টু দি রেঞ্জ অফ নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড encompassed by competency standard, the range of delivery mode and locations, as well as needs of wide range of candidate। অর্থাৎ অ্যাসেসমেন্ট তখনই ফ্লেক্সিবল হয় যখন বিভিন্ন ধরনের জ্ঞান, দক্ষতা ও মনোভাব বিভিন্ন প্রশিক্ষণ পদ্ধতি ও স্থান এবং বিভিন্ন প্রার্থীর প্রয়োজন অনুযায়ী উপযোগী হয়। বিষয়টা কেমন? মনে করেন কোন একজন শিক্ষার্থী একটু দুর্বল, লিখতে পারতেছে না, তাহলে তাকে ওরালের মাধ্যমে সুযোগ করে দেওয়া যেতে পারে, কিন্তু সিএস এর মান ঠিক রাখতে হবে। সিএস এর মান ঠিক রেখে মেথড চেঞ্জ করে কাজটা চালিয়ে নেওয়াই হলো ফ্লেক্সিবিলিটি। অর্থাৎ সিএস এর মান অক্ষত থাকবে, সিএস এর মান অক্ষত রেখে আপনি চাইলে একটা মেথড চেঞ্জ করতে পারেন। একজনের হাত কেটে গেছে, সে তো লিখতে পারবে না,
তাই না? তাহলে আপনি কি করতে পারেন? তার জন্য একটু নমনীয় হতে পারেন। কিভাবে? সিএস এর মান ঠিক রেখে স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি তাকে লিখিতর বিপরীতে আপনি তাকে একটা ওরালের মাধ্যমে কিন্তু লিখিত পরীক্ষাটা নিয়ে নিতে পারেন। লিখিত পরীক্ষার প্রশ্ন তাকে জিজ্ঞাসা করতে পারেন, বলো এটার মানে কি। সে লিখতে পারতেছে না, কিন্তু মুখে তো বলতে পারতেছে। এটাই হলো ফ্লেক্সিবিলিটি, যে সিএস এর মান ঠিক রেখে বা স্ট্যান্ডার্ড ঠিক রেখে আপনি প্রয়োজন অনুযায়ী মেথড চেঞ্জ করতে পারবেন। মেথড চেঞ্জ করে অ্যাসেসমেন্ট পরিচালনা করা, সেটাই হলো ফ্লেক্সিবিলিটি। তো এখানে আমাদের কি পয়েন্ট, কনটেক্সচুয়ালাইজেশন। এটা অবশ্যই মনে রাখবো যে কনটেক্সচুয়ালাইজেশন হলো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড একই রেখে, মানে সিএস একই রেখে প্রশিক্ষণ ও মূল্যায়নের বিষয়বস্তু স্থানীয় প্রেক্ষাপট, শিল্প খাত ও কর্মক্ষেত্র অনুযায়ী মানিয়ে নেওয়া। তাহলে ফ্লেক্সিবিলিটি আমরা যখন পড়তেছি তখন আমরা শুধু এতটুকু একটু ভালো করে বুঝলে হচ্ছে যে আমাদের মান ঠিক থাকবে, সিএস এ যেটা বলা আছে সেই মান অনুযায়ী হবে, কিন্তু প্রয়োজন অনুযায়ী আমরা কি করব, চাইলে মেথডটা চেঞ্জ করে নিতে পারবো, কিন্তু আমরা কিন্তু বাদ দিয়ে দিতে পারবো না। মানে একজনের হাত কেটে গেছে, সে আর লিখতে পারতেছে না, যাক তার রিটেনই নিলাম না, এটা করতে পারবো না। কিন্তু মেথডটা চেঞ্জ করে তাকে রিটেনের বিপরীতে আমরা ওরালের মাধ্যমে রিটেনটা নিয়ে নিতে পারি, এটা করতে পারবো। এটাই হলো ফ্লেক্সিবিলিটি। ক্লিয়ার সবাই? জি জি স্যার। স্যার। জি স্যার। ফেয়ারনেস মানে ন্যায়সঙ্গতা। একটু পড়েন কি লেখা আছে। অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট। হ্যাঁ আচ্ছা পড়েন। পড়েন। অ্যাসেসমেন্ট আর ফেয়ার, মানে অ্যাসেসমেন্ট তখন ফেয়ার হবে when they are accessible the কি লেখা আছে এটা একটু পড়েন তো। আমি আসলে উচ্চারণ অনেক সময় মনে আরে আসে কিন্তু মুখে আসে না। অ্যাক্সেসিবল। হ্যাঁ Assessment are fair when they are accessibly to all eligible Eligible. candidates Regardless regardless of age, gender, disability, ethnic and social background, language barriers of geography, location, and when no no one one is মানে disadvantaged by the procedure procedures or or methods. methods used. ইউজড, এখানে যতটুকু লেখা আছে ফেয়ারনেসের উত্তর এতটুকু হবে। হ্যাঁ, তো এটা আমরা একটু জানি। আমার একটা গল্প মনে পড়ে গেল। আমি যে হাই স্কুলে পড়তাম, ওই হাই স্কুলে যে প্রধান শিক্ষক ছিলেন, হেড স্যার, তো উনি ইংরেজিতে আর কি অনার্স মাস্টার্স কমপ্লিট করা, ইংরেজিতে খুব এক্সপার্ট। আমাদের অত্র এলাকার যত আশেপাশে যত এলাকা আছে তার ভিতর সব থেকে এক্সপার্ট। তো উনি একটা প্রতিষ্ঠানে গেছে, মানে পরীক্ষা দিতে, অর্থাৎ এই শিক্ষক হিসেবেই একটা প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে হচ্ছে, সেখানে গেছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করছে প্লেন মানে কি। এখন উনি হাত দিয়ে শুধু বারবার শুধু দেখাচ্ছে প্লেন প্লেন প্লেন, কিন্তু প্লেন মানে যে সমান এটা বলতে পারতেছে না। তো এই বিষয়টা আমার এখানে এসে আটকে গেছে। এরকম অনেক বিষয় থেকে যায় যে মনে আসে মুখে চলে আসে না। তো ফেয়ারনেস বিষয়টা আসলে কি? ফেয়ারনেস বিষয় হলো ন্যায়সঙ্গতা। কেমন সেটা? সকলকে সমান সুযোগ করে দিতে হবে। অ্যাসেসমেন্ট সেন্টার বিভিন্ন বয়সের লোক থাকবে, বিভিন্ন লিঙ্গের লোক থাকবে, বিভিন্ন প্রতিবন্ধকতা থাকবে। তাদের ক্ষেত্রে কি করতে হবে? রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে হবে, করে সকলকে সমান সুযোগ করে দিতে হবে, ইকুইটি মেনটেন করতে হবে। এই যে বিভিন্ন বয়সের, বিভিন্ন লিঙ্গের, তারপর প্রতিবন্ধী ব্যক্তি, এদেরকে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করে ইকুইটি মেনটেন করে আপনি যে একটা ইনক্লুসিভ পর্যায়ে নিয়ে গেলেন, সকলের জন্য সমান সুযোগ তৈরি করে দিলেন, এটাই হলো ফেয়ারনেস। যদি কোশ্চেন আসে, এখানে আরো একটা বিষয় আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট আছে, আপিল প্রসেস আছে, ইন্ডিভিজুয়াল লার্নার নিডস আছে। তো আপিল প্রসেস মানে সকলকে আপিলের সুযোগ করে দিতে হবে, সকলকে আপিলের জন্য কি করতে হবে? সুযোগ করে দিতে হবে। এটাও একটা ফেয়ারনেসের একটা অংশ। অর্থাৎ ফেয়ারনেস বলতে বোঝায় ন্যায়সঙ্গতা, অর্থাৎ মূল্যায়ন এমন হতে হবে যাতে সকল প্রার্থী সমান সুযোগ পায় এবং বয়স, লিঙ্গ, প্রতিবন্ধকতা, সামাজিক বা জাতিগত পটভূমি, ভাষা বা ভৌগোলিক অবস্থানের কারণে কেউ যেন অসুবিধায় না পড়ে। যেমন রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, যার যা রিজনেবল অ্যাডজাস্টমেন্ট দরকার। প্রতিবন্ধকতা আছে, একজন চোখে কম দেখে, তাকে আমরা একটু আলোর ব্যবস্থা করে দিলাম, দিয়ে আমরা সমান করে দিলাম। ইন্ডিভিজুয়াল লার্নার নিডস,
অনেকে আছে ল্যাঙ্গুয়েজগত সমস্যা থাকবে, ভাষাগত সমস্যা থাকবে, অনেকে ইংরেজি একটু কম বুঝবে। তাদের ক্ষেত্রে আমরা মান ঠিক রেখে সিএস এর মান ঠিক রাখতে হবে, কিন্তু আবার এমনটা না যে আপনি প্রশ্নের উত্তর বলে দিবেন, বিষয়টা কিন্তু এমন না। সিএস এর মান ঠিক রেখে সকলকে সমান সুযোগ করে দেওয়া, সেটাই হলো ফেয়ারনেস। ফেয়ারনেস ক্লিয়ার সবাই? জি জি স্যার। ওকে। ফেয়ারনেস ক্যান বি অ্যাচিভ ভাই, এর মানে হলো ফেয়ারনেস কিভাবে আমরা অ্যাচিভ করতে পারি, তাই না? অ্যাসেসমেন্ট সেন্টারে ফেয়ারনেস কিভাবে অ্যাচিভ করা যায়? ইনশিওরিং দ্যাট দি অ্যাসেসমেন্ট প্রসেস ইজ ট্রান্সপারেন্ট, মানে আমাদের আগে ট্রান্সপারেন্ট অ্যাসেসমেন্ট প্রক্রিয়া ইনশিওর করতে হবে, যে মূল্যায়নের নিয়ম পদ্ধতি উন্মুক্ত, সবার জন্য সমান। ট্রান্সপারেন্ট বলতে কি বোঝানো হয়েছে? সবার জন্য সমান। ফেয়ারনেস তখনই অ্যাচিভ করা যাবে যখন অ্যাসেসমেন্ট সেন্টারের মূল্যায়ন নিয়ম নীতি পদ্ধতি যা আছে সকলের জন্য যখন সমান হবে, তখন এটা ট্রান্সপারেন্ট হবে। 2 নম্বর পয়েন্টে কি আছে? কাউন্সিলিং ক্যান্ডিডেট অন দি পারপোজ মেথড অ্যান্ড প্রসিডিউরস ফর অ্যাসেসমেন্ট। মূল্যায়নের উদ্দেশ্য, নিয়ম পদ্ধতি সবকিছু কি করা? প্রশিক্ষণার্থীদের সাথে আলোচনা করা। মানে আপনি কিভাবে অ্যাসেসমেন্ট নেবেন, কিভাবে মূল্যায়ন করবেন, কি কি পদ্ধতিতে করবেন, তারা যে আপিল করতে পারবে যদি জাজমেন্ট সঠিক না হয়, এই বিষয়টা আপনাকে তাদের সাথে যে আলোচনা করছেন সকালবেলা গিয়ে, এটা কি ফেয়ারনেসের ভিতরে একটা অংশ, যে সকল কিছু কাউন্সিলিং করা এবং জানিয়ে দেওয়া। প্রোভাইডিং অ্যান্ড সিকিং ফরমেটিভ ফিডব্যাক থ্রট দি অ্যাসেসমেন্ট প্রসেস। অ্যাসেসমেন্ট চলাকালীন সময়ে আপনি যেটা বলবেন সেটা পরিষ্কার হতে হবে, গঠনমূলক পরামর্শ দিতে হবে, উল্টোপাল্টা কোনো পরামর্শ দেওয়া যাবে না তাকে। আবার শুধু পরামর্শ দিলে হবে না, তার কাছ থেকে কি মতামত গ্রহণ করা যেতে পারে। এভাবেও কিন্তু ফেয়ারনেস অ্যাচিভ করা যেতে পারে অ্যাসেসমেন্ট সেন্টারে। এবং মেকিং চ্যালেঞ্জ অ্যান্ড আপিল অ্যাক্সেসেবল টু অল ক্যান্ডিডেট, মানে সকল প্রার্থীকে আপিলের জন্য পূর্ণ মূল্যায়নের সুযোগ রাখা, বা আপিলের জন্য সকলকে কি করতে হবে? উদ্বুক্ত করতে হবে, যে আপনাদের জাজমেন্ট যদি আপনাদের কাছে মনে হয় যে আপনি কম্পিটেন্ট হওয়ার যোগ্য, কিন্তু আমার জাজমেন্ট আপনার বিপরীতে রায় দিয়েছে, তাহলে আপনি কি করতে পারবেন? আপিল করতে পারবেন। তো এইভাবে ফেয়ারনেসটা অ্যাচিভ করা যায়। কিভাবে? মূল্যায়নের নিয়ম পদ্ধতি পরিষ্কার উন্মুক্ত, সবার জন্য বোধগম্য হয়, সেটা এর মাধ্যমে ফেয়ারনেস অ্যাচিভ করা যেতে পারে। মূল্যায়নের উদ্দেশ্য পদ্ধতি এবং নিয়ম সম্পর্কে প্রার্থীদের সাথে আলোচনা করা, মূল্যায়ন চলাকালীন সবকিছু পরিষ্কার করে বলা, গঠনমূলক পরামর্শ দেওয়া এবং মতামত গ্রহণ করা। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, অবশ্যই। স্যার ওই যে আপিলটা করার যে নিয়ম, ওইটা তো আপনার অ্যাসেসমেন্ট চলাকালীন ওই সময়টার মধ্যেই করতে হয়, তাই জি না? জি, ওই চলাকালীন ওই সময়ের ভিতরে আগে যখন বিটিইবি ছিল তখন একটু বেশি টাইম পাওয়া যেত, কিন্তু এনএসডি এর যে আপিল প্রসেস, আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপিল প্রসেসে আপনি কিভাবে আপিল করবেন এবং কত দিনের ভিতরে আপিল করবেন। আসলে অ্যাসেসমেন্ট চলাকালীন সময়ে ওই দিনের ভিতরে বোর্ড রিপ্রেজেন্টেটিভের উপস্থিতিতে আপিল করতে হবে। আপিল কি করে করতে হয়? মনে করেন আমি অ্যাসেসমেন্ট নিতে আসছি আপনি এসএসসি বা ট্রেনি, আপনি কম্পিটেন্ট হওয়ার যোগ্য, কিন্তু আমি আপনাকে নট ইয়েট কম্পিটেন্ট করেছি। আপনি মনে করছেন যে আমি যে জাজমেন্টটা করেছি এটা সঠিক না, তাহলে আপনি আমার আমার জাজমেন্টের বিপরীতে আপিল করতে পারবেন। সেটা কিভাবে? ওই যে সেন্টারে অ্যাসেসমেন্টে বসেছেন সেই সেন্টারের ইনচার্জ বা সুপারভাইজার যিনি থাকবে বা প্রিন্সিপাল যিনি থাকবে, তার মাধ্যমে বোর্ড প্রতিনিধির একটা ফর্ম আছে, এই ফর্মে বোর্ড প্রতিনিধির একটা সিগনেচারের মাধ্যমে আপনি আপিল করতে পারবেন ওই কার্য দিবসের ভিতরে। পরের দিন ওই করলে কিন্তু ফর্মটা হবে না। কোথায় থাকে স্যার? ফর্মটা কার কাছে থাকে? জি, ওই যে ফর্মটা ফিল আপ করতে হবে, ফর্মটা কোথায় পাওয়া যায়? এই ফর্মটা আপনি এনএসডি এর ওয়েবসাইটেও পাবেন। যে বিজ্ঞ প্রতিনিধি আসবেন এনএসডি এর, তার সাথে কথা বললে তিনিও দিবেন। ঠিক আছে, এই ফর্মটা বোর্ড প্রতিনিধি বা বোর্ড দেখা যায় রিপ্রেজেন্টেটিভের কাছে ঢাকাতে পাওয়া যাবে। মানে অ্যাসেসমেন্টে অনেক জায়গাতেই মানে এই সমস্যাগুলো হয়, তো অনেকেই আপিল করার জন্য হ্যাঁ, এটা বাট ওই বোর্ড যেমন প্রতিনিধিকে বললে আমারটাই বলি যে আমি জি, করতে চাচ্ছিলাম, বাট দেখা যায় যে এত ঝামেলা মনে হয়েছে, পরে আর করতে পারি না, কারণ ওই সময়ের ভিতরেই করতে হবে, তখন সময় থাকে না, কারণ অ্যাসেসমেন্ট দিয়ে বের হয়ে একটা মানুষের মেন্টালিটিটাও তখন থাকে না, যার কারণে আসলে এটা কেউ যায় না আপিলে, এখন পর্যন্ত কেউ যেতে যদি পারে না। মনে হয় যে জাজমেন্টের বিপরীতটা হয়েছে, তাহলে আপনি আপিল করতে পারবেন, এবং আপিল করার পরে এটা যাচাই বাছাই করার জন্য প্রয়োজনে বোর্ড থেকে বা অথরিটি থেকে আপনাদেরকে কল করতে পারে, ডাকতে পারে, এবং সেই অ্যাসোসিয়েটকেও ডাকতে পারে, এবং এমনটাও হতে পারে যে সরাসরি একটা বাহাসের ব্যবস্থাও করতে পারে, এবং উভয় পক্ষের
সকল প্রমাণপত্র দেখার পরে একটা সিদ্ধান্তে আসতে পারে। ঠিক আছে, তো আপিল করা প্রতিটা ট্রেনি বা ক্যান্ডিডেটের অধিকার। এখানে আপনাকে তাকে উদ্যুক্ত করতে হবে। যদি মনে হয় তার কাছে যে আপনার জাজমেন্ট তার বিপরীতে এবং সে কম্পিটেন্ট হওয়ার যোগ্য সে মনে করছে, তাহলে সে আপিল করতে পারে। এই যে আপিল, আপনার বিরুদ্ধে যে আপিল করার যে প্রসেসটা, এটাও একটা ফেয়ারনেস, এটাও একটা ন্যায়সঙ্গতা, কারণ এটা তার অধিকার আছে, এটা তার অধিকার, এটাও ফেয়ারনেস। ঠিক আছে, তো আপিল প্রসেস এনএসডি এর জন্য ওই কার্য দিবসের ভিতরে বোর্ড রিপ্রেজেন্টেটিভ থাকাকালীন সময়ে তার সিগনেচারের দরকার হয়। এই জন্য ওই কার্য দিবসের ভিতরেই এটা করতে হয় একটা ফর্মের মাধ্যমে। এটা ইমেইলেও করা যায় অনেক সময়, একটা দরখাস্তের মাধ্যমে। এটা বোর্ড রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলে তারপর এটা করতে হয়। ঠিক আছে, তো প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট আমরা জেনে নিলাম। এবার আমরা জানবো যে টাইপ অফ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট কত প্রকার? 2 প্রকার স্যার, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর সামেটিভ অ্যাসেসমেন্ট। নাজমুন নাহার রনি ম্যাডাম, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আসলে কি? ট্রেনিদের ক্লাসে যে জাজমেন্ট করার জন্য যে অ্যাসেসমেন্ট গুলো নেওয়া হয় সেটাই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আচ্ছা, শান্ত স্যার আছেন? জি স্যার। বলেন, কিছু একটা বলেন। আজকে কেউ কথা বলছেন না কেন? আমি তো, আমার মন খারাপ হয়ে যাচ্ছে। স্যার, ক্যান্ডিডেটকে মূল্যায়ন করার জন্য যে একটা জ্ঞান আমরা যেটা বলি এটাকে প্রস্তুতি বলে, যেটা আমরা বলে থাকি, যেটা আর একটু সুন্দর করে বলেন। স্যার ক্যান্ডিডেটকে মূল্যায়ন করার জন্য যে আমরা একটা মানে পরীক্ষা নিয়ে থাকি, যেটা সেটাকে আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলতে পারি। আমি যখন এই যে কোশ্চেনগুলো করি, আপনারা তো হাত তুলতে পারেন, তাহলে তো আমার সুবিধা মতো আমি একজনকে ডেকে নিতে পারি, তাই না? কে বলবেন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট সম্পর্কে একটু ভালো করে, আর একটু ভালো করে? এটা স্যার হচ্ছে মূলত যে আমি স্যার যে ট্রেনিং ক্যান্ডিডেটের মধ্যে কোনো গ্যাপ আছে কিনা এটা যাচাই করার জন্য ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নেয়। বাহ, এই যে দেখেন, দারুণ দারুণ সব কথা কিন্তু উঠে আসছে। এগুলা কিন্তু নোট করে রাখতে হয়। হ্যাঁ, এই যে দারুণ দারুণ কিন্তু কথা উঠে আসে। ম্যাডাম কে, কোন ম্যাডাম যেন কিছু একটা বলছিলেন, প্লিজ। স্যার ট্রেনিং চলাকালীন সময় ট্রেনির ইমপ্রুভমেন্ট যাচাই করার জন্য যে অ্যাসেসমেন্টটা নেওয়া হয় সেটাই হলো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। বাহ, দারুণ, দেখেন কত সুন্দর করে ম্যাডাম বুঝিয়ে বলে দিল। বাহ, থ্যাংক ইউ সো মাচ। এবার সামেটিভ অ্যাসেসমেন্ট সম্পর্কে কেউ একটু বলেন। সামেটিভ অ্যাসেসমেন্ট হলো ফাইনাল যেটা অ্যাসেসমেন্ট, যেটার মাধ্যমে আমার পুরো ট্রেনিং এর যে মূল্যায়নটা সেটা হলো সামেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা পেয়ে থাকি। ওকে, আর কেউ? এটা ট্রেনিং শেষে হবে সামেটিভ অ্যাসেসমেন্টটা। ট্রেনিং শেষে হবে, রাইট। আর কেউ? নুসরাত জাহান আছেন? জি স্যার। একটু বলেন সামেটিভ অ্যাসেসমেন্ট সম্পর্কে। সামেটিভ অ্যাসেসমেন্ট স্যার যেটা আমরা মানে ট্রেনিং শেষে যেটা আর কি দেই নিজের দক্ষতা যাচাইয়ের জন্য, আচ্ছা, এবার আমরা একটু কতটুকু জেনে আমি নিই সক্ষম হয়েছি আর কি অ্যাসেসমেন্টে বসার জন্য। ফর্মেটিভ ওইটাকে অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা হলো ডিউরিং ট্রেনিং, ট্রেনিং চলাকালীন সময়ে। ঠিক আছে, কে নেয়? ট্রেনার নেয়। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হলো ট্রেনিং চলাকালীন সময়ে লার্নারের কিংবা স্টুডেন্টের ইমপ্রুভমেন্ট এরিয়া আইডেন্টিফাই করে ফিডব্যাক প্রদান করার জন্য যে অ্যাসেসমেন্ট নেওয়া হয় সেটা হলো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এটা ট্রেনিং চলাকালীন সময় হয়, অর্থাৎ ডিউরিং ট্রেনিং। লার্নারের কোথায় গ্যাপ আছে সেটা আইডেন্টিফাই করে, ইমপ্রুভমেন্ট এরিয়া আইডেন্টিফাই, এবং এটা নেয় কে? ট্রেনার। অর্থাৎ ট্রেনিং চলাকালীন সময়ে লার্নারের ইমপ্রুভমেন্ট এরিয়া আইডেন্টিফাই করা এবং ফিডব্যাক প্রদান করার জন্য যে অ্যাসেসমেন্ট নেওয়া হয় তাকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার স্যার। ওকে, সামেটিভ অ্যাসেসমেন্ট ট্রেনিং শেষে, এন্ড অফ ট্রেনিং, অ্যাট দি এন্ড অফ ট্রেনিং। ট্রেনিং শেষে সার্টিফিকেট পাওয়ার আশায় কিংবা ট্রেনিং শেষে তার কম্পিটেন্সি যাচাই করার জন্য সার্টিফাইড অ্যাসেসর দ্বারা যে অ্যাসেসমেন্ট নেওয়া হয় তাকে সামেটিভ অ্যাসেসমেন্ট বলে। এন্ড অফ পিরিয়ড ট্রেনিং, সামেটিভ অ্যাসেসমেন্ট ইজ ইউজুয়ালি কন্ডাক্ট অ্যাট এন্ড অফ পিরিয়ড ট্রেনিং।
এক্সাম্পল হিসেবে আরপিএল, এখানে একটু অ্যাপ্লাই আরপিএল বলেছে, কিন্তু আমরা বুঝি যে সামেটিভ অ্যাসেসমেন্টটা হলো ট্রেনিং শেষে, মানে মূল যে অ্যাসেসমেন্টটা, ট্রেনিং পিরিয়ড শেষে আমরা মূল অ্যাসেসমেন্টে বসি, যেখানে একজন সার্টিফাইড অ্যাসেসর এসে একটা অ্যাসেসমেন্ট নেয় এবং একটা মূল্যায়ন করে যে ক্যান্ডিডেট কম্পিটেন্ট নাকি নট ইয়েট কম্পিটেন্ট, এবং তার উপর ভিত্তি করে আমরা একটা সার্টিফিকেট পাই, তাই না? তো ট্রেনিং পিরিয়ড শেষে সার্টিফিকেট পাওয়ার উদ্দেশ্যে আমরা যে অ্যাসেসমেন্টে বসি এবং ওই অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করে একজন সার্টিফাইড অ্যাসেসর, সেটাই হলো সামেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কে নাই বলেন তো? ট্রেনার ট্রেইনার নাই। আর সামেটিভ অ্যাসেসমেন্ট কে নাই? অ্যাসেসর। অ্যাসিস্ট্যান্ট সার্টিফাইড অ্যাসেসর নাই। তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট ক্লিয়ার সবাই, নাকি আরো একবার বলবো? জি 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 স্যার ক্লিয়ার। স্যার সিম্পল ভাবে আরেকবার। ওকে, স্যার আপনাকে রোজা রেখে এত কষ্ট করে দিব না আপনাকে, আমরা বুঝেছি এটা। আচ্ছা তারপর আমি আরেকবার বলি, যেহেতু একজন বলেছেন। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে, মনে করেন আমাদের একটা ট্রেনিং চলতেছে, এই যে আমাদের এখন যে ট্রেনিংটা চলতেছে, এই যে রাতে ক্লাস করতেছি, এত রাতে আমরা যে ক্লাসটা করতেছি, এই ক্লাস শেষে আমি ক্লাস শেষে প্রতিদিন কোশ্চেন দেখাই না, ফর্মেটিভ অ্যাসেসমেন্টের প্রশ্ন জিজ্ঞাসা করি না আপনাদের কাছে, যে এটার মানে কি, Yes, ওইটার sir. মানে কি? এটা হলো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ট্রেনিং চলাকালীন সময়ে কে নাই? ট্রেইনার নাই, আমি ট্রেইনার, আপনাদের পরীক্ষা নিচ্ছি, এটা হলো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আর আপনারা এই ট্রেনিং শেষে ওই যে অ্যাসেসমেন্টে, লাস্ট অ্যাসেসমেন্টে বসবেন, মানে মেইন অ্যাসেসমেন্ট যেটা, এই সিবিটি অ্যান্ড এ, যেমন আজকে কয়েকটা প্রতিষ্ঠানের কথা আলোচনা করা হয়েছে যে এই প্রতিষ্ঠানে বসবেন কিনা, ওইখানে যে অ্যাসেসমেন্টটা বসবেন, ফাইনাল যে অ্যাসেসমেন্টটা, সেটা হলো সামেটিভ অ্যাসেসমেন্ট। ক্লিয়ার সবাই? জি স্যার ক্লিয়ার। ওকে, আমরা কি আজকে আর আগাবো নাকি এই পর্যন্ত শেষ করে দিব বলেন তো? আমার ইচ্ছা ছিল যে পুরো আজকে এটা শেষ করে ফেলা, যেহেতু সময় কম হাতে, কিন্তু আহ, আপনাদের আজকে অনেক কষ্ট হয়ে গেছে, আমি বুঝতে পারছি, রোজা রেখে। স্যার শেষ করতে গেলে আরো ম্যাক্সিমাম কত সময় লাগতে পারে? শেষ করতে এখনো 20-25 মিনিট লাগবে। কি করা যেতে পারে? স্যার করে দেন, সবাই মতামত দিই আমরা। 11:30 বাজে। আচ্ছা শেষ করে দিই, কারণ ভিডিও তো রেকর্ড থাকছে, আমরা তো আজকে রেকর্ড চালু স্যার করেছিলাম। আপনার অসুবিধা হচ্ছে না? রোজা রেখে তো আপনিও অনেক কষ্ট করছেন। আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হলেও আমি চাচ্ছি শেষ করে দিতে, হ্যাঁ, কারণ তাহলে আপনাদের পড়াশোনাটা হবে, এবং ভিডিও যেহেতু থাকবে, আর ঠিক এগুলো তো আছে সব স্যার, আপনাদের পড়া আছে, আমি যতটুকু করছি, যেহেতু সবাই রিঅ্যাসেসমেন্ট, সেহেতু এগুলা সব পুরোটা পড়া না থাকলেও মোটামুটি একটা ভালো ধারণা আছে। তো আমরা একটু দ্রুত আগায় যাই তাহলে। এবার হলিস্টিক অ্যাসেসমেন্ট ডিজাইন। হলিস্টিক অ্যাসেসমেন্টটা আসলে কি? আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট দেখলাম, সামেটিভ অ্যাসেসমেন্ট দেখলাম, এবার হলো হলিস্টিক অ্যাসেসমেন্ট দেখলাম। ফর্মেটিভ আর সামেটিভের ভিতরে নলেজ, স্কিল আর অ্যাটিটিউড যাচাই করা হয়। নলেজ, স্কিল আর অ্যাটিটিউড যাচাই করা হয়। মনে করছি যে আমরা এটাতে কম্পিটেন্সি হলো ফর্মেটিভ এবং সামেটিভের ভিতরে যে কম্পিটেন্সি যাচাই করি আমরা, তাকে সেখানে আমরা নলেজ, স্কিল আর অ্যাটিটিউড যাচাই করি। কিন্তু হলিস্টিক অ্যাসেসমেন্টের ভিতরে সামগ্রিক বিষয় যাচাই করা হয়। হলিস্টিক অ্যাসেসমেন্ট হলো এমন একটি মূল্যায়ন পদ্ধতি যেখানে শিক্ষার্থীর সামগ্রিক দক্ষতা বাস্তব পরিস্থিতিতে একত্রে যাচাই করা হয়, যেমন জ্ঞান, দক্ষতা, মনোভাব, সমাধানের দক্ষতা ও নৈতিকতা একসাথে সমন্বিত যাচাই। অর্থাৎ হলিস্টিক অ্যাসেসমেন্ট হলো একসাথে সামগ্রিক তার অনেক দক্ষতা যাচাই করা হয়। হলিস্টিক অ্যাসেসমেন্টের 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্ট সকলে মনে রাখতে হবে। যদি আপনি লিখেও দেন যে এই 5টা পয়েন্ট যাচাই করার দক্ষতাই হলো হলিস্টিক অ্যাসেসমেন্ট, বা এই 5টি প্রক্রিয়া যে এই 5টি জিনিস যে প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হয়, সেটা হলো হলিস্টিক অ্যাসেসমেন্ট। সেটা কি? একটা হলো আন্ডারস্ট্যান্ডিং, মানে নলেজ, জ্ঞান, আন্ডারস্ট্যান্ডিং, প্রবলেম সলভিং, টেকনিক্যাল স্কিল, অ্যাটিটিউড আর ইথিক্স। এই 5টা জিনিস সবাই মনে রাখবেন, আন্ডারস্ট্যান্ডিং বা নলেজ, প্রবলেম সলভিং, টেকনিক্যাল স্কিল, অ্যাটিটিউড আর ইথিক্স। এটাই হলো হলিস্টিক অ্যাসেসমেন্ট। এই 5টা কম্পোনেন্ট যেভাবে যাচাই করা হয়, সেটা হলো হলিস্টিক অ্যাসেসমেন্ট। হলিস্টিক অ্যাসেসমেন্টে সাধারণত সামগ্রিক দক্ষতা যাচাই করা হয়। এবার একটু সবাই এদিকে একটু মন দেন। স্যার ওইটা কখন হয় এই অ্যাসেসমেন্টটা? আসলে হলিস্টিক অ্যাসেসমেন্ট সাধারণত আমরা ওইভাবে যাচাই তো করি না, আমাদের যেগুলো হয় নলেজ, স্কিল আর অ্যাটিটিউডের উপর ভিত্তি করে। তো হলিস্টিক অ্যাসেসমেন্ট সাধারণত যখন এই 5টা বিষয়ের উপর যাচাই করে হবে, তখন জি এটাকে হলিস্টিক অ্যাসেসমেন্ট বলবে। আমরা সাধারণত ফর্মেটিভ আর সামেটিভের উপরে সবসময় বেশি গুরুত্ব দিই। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এবং সামেটিভটা বেশি গুরুত্ব দিই। ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা যখন ট্রেনিং চলে তখন। হলিস্টিক অ্যাসেসমেন্টটা আমরা ওইভাবে আসলে কেউ গুরুত্ব দেই না। তবে আমরা যাচাই করার জন্য দেখবেন যে প্রায় হলিস্টিক অ্যাসেসমেন্টও কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের।
তো হলিস্টিক অ্যাসেসমেন্টের ভিতরে 5টা কম্পোনেন্ট আছে, এই 5টা কম্পোনেন্ট সবাই মুখস্থ করে ফেলবেন এবং মনে রাখবেন যে হলিস্টিক অ্যাসেসমেন্ট সামগ্রিক সব কিছু দক্ষতা যাচাই বাছাই করা। এরপরে আছে কি ক্লাস্টারিং কম্পিটেন্সি, সমন্বিত ব্যবস্থা। এটা ভীষণ ইম্পর্টেন্ট। ক্লাস্টারিং কম্পিটেন্সিটা কি আসলে? একাধিক দক্ষতা অথবা একাধিক নলেজ অথবা একাধিক অ্যাটিটিউড একসাথে গ্রুপ করে একটি বড় কম্পিটেন্সি তৈরি করা। বিষয়টা কেমন? আলাদা আলাদা দক্ষতা পরীক্ষা না নিয়ে একটি সমন্বিত কাজের মাধ্যমে সবকিছু যাচাই করা যায়। কিভাবে? এখানে উদাহরণ হিসেবে আমি যেটা ব্যবহার করেছি, উদাহরণ পড়লে আপনারা বুঝে যাবেন অনেকটা। একজন ইলেকট্রিক মিস্ত্রি হিসাবে চাকরির পরীক্ষা দিতে আসছে আপনার কাছে। এখন সে যেহেতু ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করবে আপনার প্রতিষ্ঠানে, তাহলে তাকে জানতে হবে কোনটা তার, কোনটা সার্কিট, কোনটা কিভাবে কাজ করে, কোনটা সুইচ, এগুলো জানতে হবে না? তা আপনি কি করলেন? এই যে বিষয়গুলা তাকে একটা একটা করে জিজ্ঞাসা না করে তাকে একটা কাজ দিয়ে দিলেন, বললেন যে তুমি এই রুমে হাউস ওয়ারিং করো। তাহলে এই রুমে হাউস ওয়ারিং করলে সে যে ওই বিষয়গুলো জানে কিনা সেটা কিন্তু আপনি এমনি জেনে যেতে পারলেন। আর সে যদি ওটা না জানে তাহলে হাউস ওয়ারিং করতে পারবে না। তো ক্লাস্টারিং কম্পিটেন্সি হলো আলাদা আলাদা ভাবে পরীক্ষা না নিয়ে আপনি একটা পরীক্ষার মাধ্যমে সব যাচাই করে নেবেন যে তার ওই বিষয়ে জ্ঞানটা আছে কিনা। আলাদা আলাদা পরীক্ষা না নিয়ে, আলাদা আলাদা পরীক্ষা নিতে তো আপনার অনেক সময় লাগবে। যেমন ইলেকট্রিক্যালের যে ব্যক্তি ইলেকট্রিক্যাল মিস্ত্রি হিসেবে পরীক্ষা দিতে আসছে, তাকে যদি জিজ্ঞাসা করি এইটা কি তার, সে বললো যে এটা তামার তার বা এটা এই কয়েলের তার। তারপর জিজ্ঞাসা করলাম এটা কি বোর্ড, তারপর বললাম এটা কোন সার্কিট। এইভাবে আমরা জিজ্ঞাসা করলাম একটা 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 করে, তাতে কি হবে? অনেক সময় ব্যয় হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি? এখানে ক্লাস্টারিং কম্পিটেন্সি বা সমন্বিত ব্যবস্থা অ্যাপ্লাই করতে পারি। কেমন? তাকে ওই যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট গুলো দেখাই দিয়ে বললাম যে তুমি এই রুমে হাউস ওয়্যারিং করো বা ইলেকট্রিকের বিদ্যুতের এই কাজগুলা করো। তাহলে আমরা জেনে যেতে পারবো যে সে আসলে ওই বিষয় সম্পর্কে ধারণা আছে কিনা। অর্থাৎ ক্লাস্টারিং কম্পিটেন্সি হলো সমন্বিত ব্যবস্থা, অর্থাৎ ছোট্ট ছোট্ট জিনিসগুলা একসাথে একটা গ্রুপ করে একটা কাজ বা একটা কম্পিটেন্সি তৈরি করা। এটাই হলো ক্লাস্টারিং কম্পিটেন্সি। ক্লিয়ার? স্যার বেনিফিট অফ জি ক্লাস্টারিং স্যার। কম্পিটেন্সি মানে কি কি বেনিফিট আছে এর জন্য? এটা বাস্তব কর্ম পরিবেশকে প্রতিফলিত করে, রিফ্লেক্ট রিয়েল ওয়ে অফ ওয়ার্কিং। এরপরে কি? এভিডেন্স ফর অল দি ডাইমেনশন অফ কম্পিটেন্সি আর মোর রেডিলি অ্যাভেলেবেল। প্রমাণ সংগ্রহ করতে সহজ হয় বা প্রমাণ সংগ্রহ করতে কাজে দেয়। এরপরে কি? সময় এবং সম্পদের সাশ্রয় হয়। ইট ইজ দি ইফেক্টিভ if is an efficient use of time and assessment resource, অর্থাৎ সময় এবং সম্পদের সাশ্রয় করে। অর্থাৎ ক্লাস্টারিং কম্পিটেন্সির বেনিফিট হলো 3টা। বাস্তব কর্মপরিবেশকে প্রতিফলিত করে, রিফ্লেক্ট করে, প্রমাণ সংগ্রহ করতে সহজ করে, মানে সে বাস্তবে কাজ জানে কিনা সেটা আমরা জানতে পারতেছি, প্রমাণ সংগ্রহ করতে পারছি যে সে কাজটা করতে পারতেছে কিনা, এবং কি হচ্ছে সময় কম ব্যয় হচ্ছে এবং পাশাপাশি সম্পদেরও সাশ্রয় আছে। তাকে যদি ছোট্ট ছোট্ট করে এক একটা করে কাজ করতে দিই তাহলে অনেক ইকুইপমেন্ট নষ্ট হবে। পুরো একটা কাজ দিয়ে দিলাম যে তুমি এই জবটা শেষ করো, তাহলে সম্পদেরও সাশ্রয় হচ্ছে। এরপর আছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট জিনিসটা কি? নাজমুন নাহার রানী। নাজমুন নাহার রানী ম্যাডাম আছেন? জি স্যার, আছি। আচ্ছা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি জিনিস? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলো সামগ্রিক বিষয় বাস্তবমুখী যেটা কাজ বাস্তবমুখী যে প্রতিফলন কাজ। করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলো দ্বিধা। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি? দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়ে যাওয়া, যে আমি এখন কি করব। কনফ্লিক্ট মানে হলো দ্বিধাদ্বন্দ্ব পাওয়া। হ্যাঁ, আমি এখন কি জি করব সেটা। বিষয়টা এমনটা হতে জি পারে যে আপনি একজন অ্যাজ এ অ্যাসেসর, আপনাকে অ্যাসেসমেন্ট দিছে বরিশালে। এখন কোনো একটা কারণে আপনি ওই প্রতিষ্ঠানে আগে চাকরি করতেন, বরিশালের ওই প্রতিষ্ঠানে আগে চাকরি করতেন। আপনাকে কি করলো? ওই প্রতিষ্ঠানে অ্যাসেসমেন্ট দিল। তাহলে আপনাকে যখন এনএসডি থেকে ফোন করলো যে আপনি ওখানে অ্যাসেসমেন্টে যাবেন কিনা, তখন কিন্তু আপনি একটা দ্বিধা পড়ে গেলেন। তো এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলে আপনাদের কি করতে হবে?
এমন হতে পারে অ্যাসেসমেন্ট সেন্টারে গেলেন, গিয়ে দেখলেন যে দুইজন ক্যান্ডিডেট আপনার পরিচিত, অথবা দুইজন ক্যান্ডিডেট বা একজন ক্যান্ডিডেট আপনার আত্মীয়। তো তখন তো আপনি দ্বিধায় পড়ে যাবেন যে নাকি আসলে কম্পিটেন্ট দিব নাকি নট ইয়েট কম্পিটেন্ট দিব। যদি কম্পিটেন্ট দিই তাহলে বাইরে কথা ছড়াছড়ি হবে যে অমুক স্যারের পরিচিত আত্মীয়রে পাশ করাই দিছে, কম্পিটেন্ট করে দিছে। আবার যদি নট ইয়েট কম্পিটেন্ট দিই তাইলে তো আত্মীয় স্বজন রিলেটিভদের ভিতরে মান সম্মান থাকবে না। এই ধরনের দ্বিধাদ্বন্দ্বটা হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। হ্যাঁ, তো যদি এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব হয় আমাদের ভিতরে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলো দুই প্রকার, একটা হলো পার্সোনাল ইন্টারেস্ট, একটা হলো প্রফেশনাল ইন্টারেস্ট। পার্সোনাল ইন্টারেস্ট আমরা কখনোই প্রশ্রয় দিব না, আমরা সবসময় প্রফেশনাল ইন্টারেস্টে যাব। অর্থাৎ পার্সোনাল ইন্টারেস্ট কি, যে ওই যে আত্মীয় আমার বা ও আমার বন্ধুর বোন বা আমার আগের পরিচিত বা আগে ওই প্রতিষ্ঠানে আমি চাকরি করতাম, এই জন্য আমি ওর রেজাল্টটা ভালো করাই দিলাম, এটা হলো পার্সোনাল ইন্টারেস্ট। এটা আমরা কখনোই অ্যাকসেপ্ট করব না, আমরা সবসময় প্রফেশনাল ইন্টারেস্ট করব। কি সেটা? এভিডেন্সের উপরে জাজমেন্ট করব। এবং আমরা যখনই জানতে পারবো, আপনাকে যখন কল করছে যে আপনি ওই প্রতিষ্ঠানে অ্যাসেসমেন্টে যাবেন কিনা, যদি ওই প্রতিষ্ঠান আপনার পরিচিত হয় বা আগে যদি চাকরি করে থাকেন, তাহলে তখনই আপনাকে জানাতে হবে যে না, ওই প্রতিষ্ঠানে আমার একটু সমস্যা আছে, আমি ওখানে আগে চাকরি করতাম। তখন যদি ওখান থেকে সিদ্ধান্ত নেয় যে যান আপনি, সমস্যা নেই, তখন আপনি ওখানে যাবেন। এটা হলো প্রফেশনাল ইন্টারেস্ট। অথবা আপনি অ্যাসেসমেন্ট সেন্টারে যাওয়ার পরে বুঝতে পারলেন যে ওখানে দুইজন ক্যান্ডিডেট আপনার পরিচিত, আগে আপনি এটা জানতেন না, যাওয়ার পরে বুঝতে পারছেন। তাহলে ওই মুহূর্তে আপনাকে কি করতে হবে, সাথে সাথে বোর্ড রিপ্রেজেন্টেটিভ বা দায়িত্বে যিনি থাকবেন তাকে বিষয়টা অবগত করতে হবে, বা অন্য অ্যাসেসর দিয়ে তাদের জাজমেন্টটা নিতে হবে। আপনার সাথে যদি অন্য অ্যাসেসর থাকে, তাকে দিয়ে আপনি তাদের জাজমেন্ট করাতে পারেন। কিংবা যদি এই পরিস্থিতি না থাকে, তাহলে কি করতে হবে, সাথে সাথে এনএসডিএস যে রিপ্রেজেন্টেটিভ আপনার ওই দিনের দায়িত্বে থাকবে তাকে ফোন দিয়ে অবগত করতে হবে যে স্যার, এই বিষয়ে আমার দুইজন ক্যান্ডিডেট আছে যারা আমার পরিচিত। তারপর তিনি যেভাবে ফলো করবেন, যদি বলে যে আপনি চালিয়ে যান, তাহলে আপনি চালিয়ে যাবেন। অথবা এমনটা হতে পারে আপনি তার উপস্থিতিতে তার সামনে জাজমেন্টটা করবেন। তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি আপনাদের সামনে আসে, তাহলে আপনারা সবসময় কোনটা বেছে নেবেন, প্রফেশনাল নাকি পার্সোনাল? প্রফেশনাল স্যার। প্রফেশনাল, অবশ্যই প্রফেশনালটা বেছে নিতে হবে। গুড। স্পেশাল নিডস টু কনসিডার, এটা আমরা আগেই পড়েছি। স্পেশাল নিডস এর জন্য কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে, সেটা হলো এজ, জেন্ডার, লিটারেসি, এটা আমরা আগে পড়েছি। এরপর কনসিডারেশন ফর ওয়ার্ক প্লেস অ্যাসেসমেন্ট, অর্থাৎ ওয়ার্ক প্লেসে অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। তো এটা একটু মুখস্থ করবেন সবাই। পারপোজ, এনভায়রনমেন্ট, ইন্টারনাল ফ্যাক্টর, ভেতরের ফ্যাক্টর, বাইরের ফ্যাক্টর, মেথড হবে কি, ফিলিংস কেমন থাকবে, অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল এবং আউটকাম। এই যে কনসিডারেশন অফ ওয়ার্ক প্লেস অ্যাসেসমেন্ট, ওয়ার্ক প্লেসে অ্যাসেসমেন্ট নেওয়ার সময় কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে, এটা একটু পড়ে ফেলবেন সবাই। এরপর আছে কি ফিচার্স ফর অ্যানালাইজিং কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড টু ডিটারমাইন এভিডেন্স ইনক্লুড, অর্থাৎ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অ্যানালাইজ করার কনফ্লিক্ট সময়। অফ ইন্টারেস্টেই আটকে গেছে, আর আসছে না। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে কি আটকে গেছে? হ্যাঁ, আপনার এই যে স্লাইড আর স্লাইড স্যার আসছে দেখতে না। পাচ্ছি না স্যার। সবার কি স্লাইড আটকে গেছে? জি স্যার। স্লাইড দেখায়। জি স্যার। আমার এখানে তো চেঞ্জ হচ্ছে, আমরা কেউ দেখতে পাচ্ছি এখনো চেঞ্জ হচ্ছে না। না। না স্যার। না স্যার, চেঞ্জ হয়নি স্যার। না স্যার, চেঞ্জ হয়নি। আচ্ছা, আমি দেখছি। এবার দেখা যাচ্ছে কিছু? না স্যার, আসেনি। স্যার আসেনি স্যার। চেঞ্জ হয়নি স্যার, এখন হয়েছে। এখন হয়েছে, তাই তো? জি স্যার, এখন আসছে, এখন আসছে। আমরা প্রায় শেষের পর্যায়ে চলে আসছি, সমস্যা নেই, ভয়ের কিছু নেই, কাছাকাছি চলে আসছি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কনফ্লিক্ট, এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা যাচ্ছে এখন, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের পরে ছিল স্পেশাল নিডস টু কনসিডার, মানে স্পেশাল নিডস এর জন্য কি কি বিষয় গুরুত্ব দিতে হবে। এটা আমরা আগে পড়েছিলাম, এজ, জেন্ডার, ল্যাঙ্গুয়েজ, লো লিটারেসি, নিউমারেসি, কালচারাল ব্যাকগ্রাউন্ড, তারপরে ফিজিক্যাল ইম্পারমেন্ট, সাইকিয়াট্রিক বা সাইকোলজিক্যাল ডিসাবিলিটি। এরপর আছে কনসিডারেশন ফর ওয়ার্ক প্লেস অ্যাসেসমেন্ট, ওয়ার্ক প্লেসে অ্যাসেসমেন্ট নেওয়ার সময় কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। পারপোজ, এনভায়রনমেন্ট, পারপোসেস গুরুত্ব দিতে হবে, কোন এনভায়রনমেন্ট, ইন্টারনাল ফ্যাক্টর, ভেতরের বাইরের ফ্যাক্টরস, মেথড, ফিলিংস, অ্যাসেসমেন্ট অফ প্রিন্সিপাল এবং আউটকাম, এই বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। এবং কি ফ্যাক্টরস ফর অ্যানালাইজিং কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড টু ডিটারমাইন এভিডেন্স ইনক্লুড, অর্থাৎ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অ্যানালাইসিস করার সময় এভিডেন্সের কি কি ইনক্লুড থাকে। এনটিবি কিউএফ লেভেল ডিসক্রিপশন ইনক্লুড থাকে, লো লিটারেসি নিউমারেসি লেভেল ইনক্লুড থাকবে, এসেনশিয়াল নলেজ
অ্যান্ড স্কিল। এসেনশিয়াল নলেজ কি বলেন তো? যেটা প্রয়োজনীয়। মাস্ট নো নলেজ, হ্যাঁ, knowledge. মাস্ট নো নলেজ। ডাইমেনশন অফ কম্পিটেন্সি, পারফরমেন্স ক্রাইটেরিয়া, রেঞ্জ স্টেটমেন্ট, এভিডেন্স গাইড, এই বিষয়গুলো অ্যানালাইসিস করার সময় এভিডেন্সের ভিতরে ইনক্লুড থাকবে। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড যখন আপনি অ্যানালাইসিস করবেন তখন এভিডেন্সের ভিতরে এই বিষয়গুলো ইনক্লুড থাকবে, এটাও পড়ে ফেলবেন ভালো করে। হোয়াট ইজ এভিডেন্স? এভিডেন্স কি জিনিস? এভিডেন্স হলো একটা প্রমাণ। এভিডেন্স কি? প্রমাণ, যার মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায় এবং মিলায় দেখা যায় যে প্রার্থী বা লার্নার কতটুকু অর্জন করেছে বা কতটুকু দক্ষ, সেটাই হলো এভিডেন্স। আর এভিডেন্স গাইড, এভিডেন্স আর এভিডেন্স গাইড দুইটাই কিন্তু আলাদা। এভিডেন্স হলো প্রমাণ আর এভিডেন্স গাইড হলো প্রমাণ সংগ্রহ করার চেকলিস্ট। এভিডেন্স হলো প্রমাণ আর এভিডেন্স গাইড হলো প্রমাণ সংগ্রহ করার চেকলিস্ট। যে চেকলিস্টের মাধ্যমে প্রমাণ সংগ্রহ করা হয় তাকে বলে এভিডেন্স গাইড, আর যে এভিডেন্সটা সংগ্রহ করা হচ্ছে সেটা তো প্রমাণ, সেটাই হলো এভিডেন্স। তো এভিডেন্স ইজ ইনফরমেশন, এভিডেন্স হলো একটা তথ্য। গ্যাদার অ্যান্ড ম্যাচড এগেনিস্ট অফ ইউনিট অফ কম্পিটেন্সি লেস টু প্রোভাইড প্রুফ দেন পারসন ইজ কম্পিটেন্ট অর নট ইয়েট কম্পিটেন্ট। অর্থাৎ এভিডেন্স হলো এমন তথ্য বা প্রমাণ যা সংগ্রহ করা হয় এবং নির্দিষ্ট ইউনিট অফ কম্পিটেন্সির সাথে মিলিয়ে দেখা হয়, যাতে প্রমাণ করা যায় যে একজন ব্যক্তি সত্যিই কম্পিটেন্ট বা দক্ষ কিনা। অর্থাৎ একজন ব্যক্তি সে দক্ষ নাকি অদক্ষ সেটা যাচাই করার জন্য আমরা এভিডেন্স কালেক্ট করি। এভিডেন্স হলো সে দক্ষ না অদক্ষ সেটার প্রমাণপত্র। আর যে প্রসেসে আমরা এটা কালেক্ট করি সেটাকে বলা হয় এভিডেন্স গাইড। ওই গাইড ফলো করে আমরা এভিডেন্স কালেক্ট করি। ক্লিয়ার? ওকে স্যার। টু টাইপ অফ এভিডেন্স। এভিডেন্স সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হলো ডিরেক্ট আর একটা হলো ইনডিরেক্ট। ডিরেক্ট এভিডেন্স কি জিনিস? যেটা সরাসরি আমরা কালেক্ট করতে পারি, অবজার্ভ করতে পারি, সেটা হলো ডিরেক্ট এভিডেন্স। আর যেটা সরাসরি, অ্যাসেসমেন্ট হয়ে গেছে। জি, টাইপ অফ অ্যাসেসমেন্ট দেখা যাচ্ছে আর কি। টাইপ অফ অ্যাসেসমেন্ট, হ্যাঁ, টাইপ অফ অ্যাসেসমেন্ট লেখা আছে। আচ্ছা, এখানে এভিডেন্স হবে, হ্যাঁ, টাইপ অফ অ্যাসেসমেন্টের জায়গায় এভিডেন্স হবে। এখানে যখন আমি করেছি তখন একটু ভুল হয়েছে, এখানে টাইপ অফ এভিডেন্সটা হবে। এখানে সবাই এভিডেন্সটা পড়বেন। টাইপ অফ এভিডেন্স ডিরেক্ট আর ইনডিরেক্ট। ডিরেক্ট এভিডেন্স কি বলেন তো? যেগুলো আমরা সময় অ্যাসেসমেন্টের সময় ডিরেক্টলি কালেক্ট করে পাবো, যেটা দেখা যাবে, আমরা আমাদের সামনে ক্লায়েন্ট করবে সেগুলো। রাইট, দেখা যাবে, অবজার্ভ করা যাবে, সরাসরি আমাদের সাথে জড়িত, জি জি। আমাদের চোখের সামনে হবে, যেটা সেটা হলো ডিরেক্ট। আর এবং যেটা কোশ্চেনিংটাও এর ভিতরে অন্তর্ভুক্ত, বাট ইনডিরেক্ট এভিডেন্সের মধ্যে কিন্তু আবার আমাদের যে পরীক্ষার প্রশ্নপত্র যেটা নিয়ে যায় সেটা আবার ইনডিরেক্ট এভিডেন্সের ভিতরে চলে আসছে। আচ্ছা এটাকে আমি জানি না, কিন্তু এভাবেই আমি আগে পড়ছি। আচ্ছা, ডিরেক্ট এভিডেন্স মানে হলো যেটা আমাদের সাথে সরাসরি জড়িত। যেমন আমাদের একটা এক্সাম্পল দিতে বলো যে ডিরেক্ট এভিডেন্সের দুইটা এক্সাম্পল দেন, তাহলে আমরা অবজারভেশন দেবো, ওরাল কোশ্চেনিং দেবো, ডেমনস্ট্রেশন দেবো, ঠিক আছে। আর যদি ইনডিরেক্ট বলে তাহলে ইনডিরেক্টের ভিতর কি হতে পারে? ভিডিও প্রেজেন্টেশন, ফটোগ্রাফ, রিটেন টেস্ট, তার পূর্বের কোনো সার্টিফিকেট, পোর্টফোলিও, এগুলো হলো ইনডিরেক্ট এভিডেন্স, যেটা সরাসরি জড়িত না কিন্তু এভিডেন্স, সেটা হলো ইনডিরেক্ট এভিডেন্স। একটা হলো ডিরেক্ট মানে সরাসরি, আর ইনডিরেক্ট হলো সরাসরি না। এরপর আছে রুলস অফ এভিডেন্স। রুলস অফ এভিডেন্সটা হলো এভিডেন্স কালেক্ট করার পরে আপনি যে জাজমেন্টটা দেবেন, এই জাজমেন্টটা দেওয়ার জন্য রুলস অফ এভিডেন্স ব্যবহার করা হয়। রুলস অফ এভিডেন্সের ভিতরে 6টা কম্পোনেন্ট আছে। এই 6টা কম্পোনেন্টের উপর বিচার বিশ্লেষণ করে একটা জাজমেন্ট দিতে হয় যে প্রার্থী কম্পিটেন্ট নাকি নট ইয়েট কম্পিটেন্ট। সেটাই হলো রুলস অফ এভিডেন্স। রুলস অফ এভিডেন্সের ভিতরে যে 6টা কম্পোনেন্ট আছে সেটা হলো ভ্যালিড, কারেন্ট বা কারেন্সি, সাফিসিয়েন্ট, কনসিস্টেন্ট, আর কি অথেন্টিক। অথেন্টিক, ভ্যালিড কি জিনিস? আমরা তো ভ্যালিড একটু আগে পড়েছি, ভ্যালিড যে বৈধ বৈধ স্যার, হতে হবে এবং সিএস এ যা বলেছে সেটা করতে হবে। তারপরে কারেন্ট, বর্তমান সিএস এর সাথে মিল থাকতে হবে, মানে সিএস এর কিন্তু ভার্সন চেঞ্জ হয়, এটা আপনারা হয়তো জানেন। অর্থাৎ বর্তমান কারেন্ট হতে হবে কি, সেটা বর্তমান সিএস এর সাথে আমাদের যে এভিডেন্সটা সেটা মিল থাকতে হবে। সাফিসিয়েন্ট পর্যাপ্ত হতে হবে, মানে একটা হইলে হবে না, 2-3টা বা অনেকগুলো এভিডেন্স হতে হবে, পর্যাপ্ত পরিমাণে এভিডেন্স হতে হবে। তারপরে কি আছে? কনসিস্টেন্ট, কাজের ধারাবাহিকতা থাকতে হবে। মানে আপনি একটা কাজ দিলেন, মনে করেন 4টা কাজ দিলেন, এখন 4টার ভিতরে 2টা পারলো আর 2টা পারলো না, তাহলে কিন্তু হবে না। 4টাই তাকে পারতে হবে। একটা আপনি ক্যান্ডিডেটকে 4টা কাজ দিচ্ছেন, দেওয়ার পরে
সেই ক্যান্ডিডেট 2টা পারছে, বাকি 2টা পারে নাই, বা 3টা পারছে, 1টা পারে নাই, তাহলে কিন্তু কনসিস্টেন্ট হবে না। অর্থাৎ তাকে 4টা কাজ দিলে 4টার 4টাই পারতে হবে। তারপরে কি আছে লাস্ট একটা? অথেন্টিক। অথেন্টিক। এটা মোস্টলি ইম্পর্টেন্ট। অথেন্টিক অথেন্টিক স্যার। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। অথেন্টিকটা হলো প্রার্থী নিজে বা লার্নার কাজটা নিজে করেছে কিনা এটা যাচাই করা, এটা যাচাই করা হলো অথেন্টিক। এরপরে আছে হট পারপোজ টু ইনশিওর দ্যাট অথেন্টিসিটি অফ এভিডেন্স। কোন কোন পারপাসে আমরা এটা যাচাই করতে পারি? অবজারভেশন অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। কাজ চলাকালীন সময় সরাসরি আমরা কি করতে পারি? পর্যবেক্ষণ করতে পারি অবজারভেশন করে। ডিসক্লেমেশন মানে ঘোষণাপত্র। অনেক সময় আমরা যে ফর্ম পূরণ করি, ফর্মের লাস্টে কি লিখি, বা কোন চাকরি আবেদন করলে লিখি কি, যে উপরে যা যা লিখিলাম তাহা সত্য হিসেবে বিবেচিত হইল, এবং তারপর আপনি সিগনেচার করেন। এটা হলো ঘোষণাপত্র। হ্যাঁ, যে উপরে যা যা লেখা হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে এটা সত্য। এভাবে যাচাই করা যেতে পারে ড্রাফটিং এর মাধ্যমে, মানে চূড়ান্ত কাজ করার আগে আমরা খসড়া কিছু কাজ দেখে নিতে পারি, তার মাধ্যমে আমরা এটা যাচাই করে নিতে পারি। এরপর থার্ড পার্টি ভ্যালিডেশন। এর মানে সে পূর্বে যে কোনো জায়গায় কাজ করতে পারে, সেখানকার কোনো সুপারভাইজার বা কোনো স্কিল ওয়ার্কার বা কোনো মেন্টর, সে যদি আমাকে সাজেস্ট করে যে না তিনি কাজটা করেছে বা তিনি কাজটা করতে পারে, তাহলে আমরা এভাবেও যাচাই করতে পারি যে এটা অথেন্টিসিটির ভিতরে আসে। ক্লিয়ার সবাই? স্যার স্লাইড মনে হয় সরেনি। স্লাইড সরেনি? হ্যাঁ। অথেন্টিক ভেরিফাইড দেখতে পাচ্ছেন আপনারা? না স্যার, আমরা রুলস অফ এভিডেন্সে আছি। রুলস অফ এভিডেন্সেই আছেন? আমি তো রুলস অফ এভিডেন্সের পরের স্লাইড এটা হওয়ার কথা, কিন্তু নাই। অথেন্টিসিটি নিয়ে আপনি আরো ডিটেলস বলছেন। স্যার স্লাইড কি আজকে প্রথম রোজাই পড়ছে মনে হয় আসছে আসছে তাহলে তো। আজকে মনে হয় নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে হয়তোবা। হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম। এখন দেখা যায়? হ্যাঁ এখন হয়তো। এখন তো আবার অন্য জায়গায় যাচ্ছে স্যার। আচ্ছা, অথেন্টিসিটি দেখা যায় এবার? জি স্যার। জি স্যার দেখাচ্ছে। আচ্ছা, অথেন্টিক মানে কি 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 কিভাবে কি কোন কোন প্রসিডিউর মাধ্যমে আপনি অথেন্টিক যাচাই করতে পারবেন? কাজ চলাকালীন সময় লার্নার যখন কাজ করবে, কাজ চলাকালীন সময় আপনি সরাসরি পর্যবেক্ষণ করতে পারেন। ঘোষণাপত্রের মাধ্যমে মানে সে একটা লিখিত দিল যে আমি অমুক, আমি এই কাজটা করতে পারি, আমি নিজে সজ্ঞানে লিখিত দিলাম। যেমন আমরা চাকরির লাস্টে লিখি যে উপরে যত তথ্য দিছি সবকিছু সত্য, দিয়ে একটা সিগনেচার করি, এর মাধ্যমে নিতে পারি। ড্রাফটিং মানে চূড়ান্ত যে কাজটা আমরা করতে দিব তার আগে তাকে দুই একটা খসড়া কাজ করে দিতে পারি, তার মাধ্যমে আমরা যাচাই করতে পারি। থার্ড পার্টি ভ্যালিডেশন, পূর্বে যদি সে কোনো জায়গায় কাজ করে থাকে কোনো সুপারভাইজারের আন্ডারে বা কোনো মেন্টরের আন্ডারে, সেই মেন্টর যদি বলে যে না ও কাজটা পারে, তাহলে আমরা এটা যাচাই করে নিতে পারি যে সে কাজটা আসলে পারে। ক্লিয়ার? জি স্যার। ওকে। ক্লিয়ার স্যার। অ্যাসেসমেন্ট টুলস, এই আর মনে হয় 2টা স্লাইড আছে। আর অ্যাসেসমেন্ট টুলস, অ্যাসেসমেন্ট টুলস হলো 2 প্রকার। আমরা কি একটাকে বলি ইনস্ট্রাকশন, আর একটা বলে কি বলি? ইনস্ট্রুমেন্ট। মানে অ্যাসেসমেন্ট চলাকালীন সময়ে যেটা ফলো করে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করা হয় সেটাকে বলা হয় ইনস্ট্রাকশন। আর যে যে এভিডেন্স গুলা কালেক্ট করা হয় বা যার মাধ্যমে কালেক্ট করা হয় বা নেওয়া হয় সেটা হলো ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা কি করি? এভিডেন্স গুলা কালেক্ট করি। যেমন রিটেন টেস্ট, অবজারভেশন চেকলিস্ট, ডেমনস্ট্রেশন চেকলিস্টের মাধ্যমে, পোর্টফোলিওর মাধ্যমে বিভিন্ন এভিডেন্স কালেক্ট করা যেতে পারে। তো অ্যাসেসমেন্ট টুলস হলো 2 প্রকার, একটা হলো ইনস্ট্রাকশন আর একটা হলো ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রাকশন ফলো করে অ্যাসেসমেন্ট প্রক্রিয়া করা হয় বা অ্যাসেসমেন্ট প্রক্রিয়া চালু রাখা হয় বা অ্যাসেসমেন্ট নেওয়া হয়, আর ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা এভিডেন্স গুলা কালেক্ট করি। অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড এভিডেন্স গ্যাদারিং টুলস, এখানে কয়েকটা অ্যাসেসমেন্ট মেথড লেখা আছে। রিটেন টেস্ট, ওরাল কোশ্চেনিং, অবজারভেশন, ডেমনস্ট্রেশন, অন দি জব অবজারভেশন, পোর্টফোলিও। এইগুলা যে মেথড, এই মেথডের জন্য এইভাবে এই এভিডেন্স গ্যাদারিং টুলস দ্বারা এভিডেন্স কালেক্ট করা হয়। তো এইটা একটু সবাই পড়বেন যে রিটেন টেস্টের জন্য আমরা কি করি? শর্ট টেস্ট কোশ্চেন, এই এভিডেন্স বা রিটেন কোশ্চেনারি এর মাধ্যমে আমরা এভিডেন্স গ্যাদার করি বা এভিডেন্স কালেক্ট করি। ওরাল কোশ্চেনের জন্য ওরাল কোশ্চেনারি শিট, অবজারভেশনের জন্য অবজারভেশন চেকলিস্ট, ডেমনস্ট্রেশনের জন্য ডেমনস্ট্রেশন চেকলিস্ট বা অবজারভেশন চেকলিস্ট। এর মাধ্যমে আমরা এই মেথডের যে মেথডগুলা
এই মেথডে যে আমরা অ্যাসেসমেন্ট গুলো আনি, সেই অ্যাসেসমেন্টের মেথডের জন্য আমরা এই টুলস গুলা ব্যবহার করি। এটা একটু সবাই পড়বেন, পড়বেন মানে ভালো করে পড়বেন। শেষ হয়ে গেছে এখান থেকে। ইয়া, এরপর আছে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ অ্যান অ্যাসেসমেন্ট ডিজাইনার। একজন অ্যাসেসমেন্ট ডিজাইনার রোলস অফ রেসপন্সিবিলিটি কি? হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট টু টিভেট এনভায়রনমেন্ট, মানে তাকে জানতে হবে কি সম্পর্কে? টিভেটের অল কনসেপ্ট সম্পর্কে জানতে হবে। যে অ্যাসেসমেন্ট ডিজাইনার, তাকে টিভেটের অল পরিবেশ, অল কনসেপ্ট সম্পর্কে জানতে হবে। ক্লিয়ার কনসেপ্ট অফ কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট সম্পর্কে তার ক্লিয়ার ধারণা থাকতে হবে। ক্লিয়ার এভিডেন্স রিকোয়ারমেন্ট ইন সিবি বা কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, সিবিএ হবে এখানে। হ্যাঁ, তো তাকে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের এভিডেন্স সম্পর্কেও ক্লিয়ার ধারণা থাকতে হবে। এরপর কনসেপ্ট প্ল্যানিং অ্যান্ড ডিজাইনিং অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট, তাকে অ্যাসেসমেন্টের প্ল্যানিং এবং ডিজাইন সম্পর্কে, যে কিভাবে অ্যাসেসমেন্ট করবে, কিভাবে প্ল্যান করবে, এই সম্পর্কেও সঠিক ধারণা থাকতে হবে। এবং সর্বশেষ কি বলা হয়? ক্লিয়ার অ্যাসেসমেন্ট ভ্যালিডেশন প্রসেস, অ্যাসেসমেন্ট কিভাবে ভ্যালিড করতে হবে, ভ্যালিডেশন করতে হবে, সেই প্রসেস সম্পর্কেও তার ধারণা থাকতে হবে। অর্থাৎ অ্যাজ এ অ্যাসেসমেন্ট ডিজাইনার হিসেবে এই রুলস এবং রেসপন্সিবিলিটি গুলা তার ভিতরে থাকতে হবে। অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সটা কি জিনিস? এটা কি আপনাদের এভিডেন্সে দেখাইছিল ম্যাডাম? জি স্যার, দেখাইছিল। আচ্ছা, অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সের ভিতরে যে 1.1, 1.2, 1.3 এগুলা কি বলেন তো? পারফরমেন্স ক্রাইটেরিয়া। রাইট, পারফরমেন্স ক্রাইটেরিয়া। প্ল্যানিং ম্যাট্রিক্সটা হলো এই পারফরমেন্স ক্রাইটেরিয়া কোন মেথডে যাবে। একটু আগে আমরা মেথড দেখছি না, রিটেন, ডেমো, ওরাল। এই যে আমরা একটু আগে মেথড দেখছি যে এই মেথডে আমরা অ্যাসেসমেন্ট নিই। তো এইখানে এই পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলা কোনটা কোন মেথডে যাবে সেইটাকে অ্যালাইন করে হলো অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। অর্থাৎ অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স ইজ এ টুলস। অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স হলো টুলস that allow you to map every element and its aligned performance criteria against appropriate assessment method. অর্থাৎ অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স হলো একটা টুলস যেটা পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলোকে অ্যাপ্রোপ্রিয়েট মেথডে অ্যালাইন করে। যেমন এইখানে একটা সেন্টেন্স আছে, প্রিপিআরএলস আর চেকড অ্যান্ড কানেক্ট উইথ কম্পিউটার প্রপারলি। এটা কোন মেথডে যাবে? যদি নলেজ হয় তাহলে যাবে রিটেনে, যদি স্কিল হয় তাহলে যাবে ডেমোতে, যদি নলেজ থাকে এবং একটু বিস্তারিত বেশি থাকে তাহলে আমরা রিটেনের পাশাপাশি সেটাকে ডেমোতেও রাখতে পারি। অর্থাৎ আমাদের সেন্টেন্সটাকে কি বলেছে, কি কাজ করতে বলেছে। আমাদের এখানে যে প্রথম যেটা 1.1 যেটা বুঝিয়েছে সেটা হলো যে চেক করতে বলছে অ্যান্ড কানেক্ট করতে বলছে কি কম্পিউটার প্রপারলি। প্রিপিআরএস, কম্পিউটারের যে জিনিসপত্র বা যন্ত্রপাতিগুলো আছে সেগুলো চেক এবং কানেক্ট করতে বলছে কম্পিউটারের সাথে। তো এটা একটা স্কিল না, কারণ আমাদের কাজটা করতে বলছে। তো এটা আমরা কি করছি, রিটেনেও নিছি, ডেমোতেও নিছি, ওরালেও নিছি। কারণ প্রিপিআরএলস এর ভিতরে আবার অনেক যন্ত্রপাতি থাকে, সেই জন্য আমরা এটা রিটেনেও রাখতে পারছি। মানে এটা বড় একটা প্রসেস যেটা স্কিলে আছে, পাশাপাশি আমরা রিটেনেও নিয়েছি, ওরালেও নিয়েছি। কিছু ওয়ার্ড আছে, এটা নিয়ে আলোচনা করেছিল কিনা, যে ইন্টারপ্রেট, এক্সপ্লেইন, এগুলো নিয়ে আলোচনা করেছিল ম্যাডাম? আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। এই প্ল্যানিং ম্যাট্রিক্সে এগুলো নিয়ে আলোচনা করেছিল কিনা, যে ইন্টারপ্রেট মানে ব্যাখ্যা করা, এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা। এই না ব্যাখ্যা স্যার। করা থাকলে সেটা নলেজে যাবে, অর্থাৎ রিটেন হবে। মানে এই অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সের আমাদের পারফরমেন্স ক্রাইটেরিয়া কোনটা রিটেনে যাবে, কোনটা ডেমোতে যাবে, কোনটা ওরালে যাবে, এটা বুঝবেন কিভাবে? মনে নাই স্যার। আচ্ছা, আমি একটু বলে রাখি, একটু শোনেন। কিছু 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 শর্ট কি আছে যেটা দেখে আমরা সরাসরি এই অ্যালাইনটা করতে পারি। অর্থাৎ ও শর্ট ফর্ম মনে রাখার কোনো দরকার নেই, সোজা কথা আপনারা বুঝে রাখেন। এই যে এই প্রতিটা তো একটা সেন্টেন্স, 1.1 একটা সেন্টেন্স, 1.2 একটা সেন্টেন্স, 1.3 একটা সেন্টেন্স। যেটা কাজ বুঝাবে, স্কিল মানে করতে হবে, যেটা কাজ বুঝাবে সেটা ডেমোতে যাবে, অর্থাৎ ডেমনস্ট্রেশন পারফর্ম করতে হবে। তো আমার এখানে যতগুলো আছে সবগুলো দেখেন কাজ বোঝা আছে, কিছু কিছু আছে কাজ বোঝায় না। অনেক পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে যে শুধু ব্যাখ্যা করতে বলে, যে ইন্টারপ্রেট, ইন্টারপ্রেট যেখানে লেখা থাকে সেটা ইসে যায়, নলেজে যায়, অর্থাৎ রিটেনে যায়। তো আমার এখানে যতগুলো আছে, এরপর 2 নম্বরটা দেখেন, পাওয়ার কর্ড অথবা অ্যাডাপ্টার আর কানেক্টেড প্রপারলি উইথ কম্পিউটার অ্যান্ড পাওয়ার আউটলেট স্টক সেফলি। মানে পাওয়ার কর্ড অথবা অ্যাডাপ্টার কানেক্ট করতে বলতেছে কোথায়, কম্পিউটারে।
তো এটা একটা কাজ বুঝাইছে, এই জন্য আমরা একটা ডেমোতে রাখছি। পাশাপাশি আমরা রিটেনে রাখছি কেন? এই পাওয়ার অ্যাডাপ্টার বা পাওয়ার কট কি কি আছে সেটা আমরা রিটেনেও রাখতে পারি, তবে এটা মূল আগে ডেমোতে গেছে কারণ এটা কাজ বুঝাইছে, এই জন্য পাশাপাশি আমরা এটা রিটেনে রাখছি। এরপর এটা দেখলে বুঝতে পারবেন, কম্পিউটার ইজ সুইচ অন জেন্টালি, মানে কম্পিউটারটাকে অন করতে বলতেছে, এটা তো রিটেনে যাবে না কখনো, এটা অন করতে বলতেছে, কাজ করতে বুঝাইছে, এই জন্য আমরা এটা ডেমোতে রাখছি। পাশাপাশি আপনি যদি রিটেনে রাখতে চাইতেন, যদি সেটার অতিরিক্ত ব্যাখ্যা কিছু থাকতো তাহলে আমরা রিটেনে রাখতে পারতাম। অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স করার একটা ধাপ আছে, সেটা যখন আমাদের এটা এভিডেন্স আসলে শেখাই আমরা, তখন এটা বিস্তারিত ভেঙে ভেঙে যখন শেখানো হয় তখন এটা আরো সহজ হয়ে যায়। তো এটা অ্যাসেসর এবং ট্রেইনার প্রত্যেকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা এতটুকু বুঝবো, যদি কোনো পারফরমেন্স ক্রাইটেরিয়াকে কাজ করতে বোঝায়, মানে কাজ বোঝাচ্ছে স্কিল, তাহলে সেটা ডেমনস্ট্রেশন ঘরে আগে টিক দিব। তারপর যদি শুধু নলেজ বুঝায়, নলেজ বুঝাইলে আমরা রিটেনের ঘরে টিক দিব। আর নলেজের ভিতরে যদি অনেক কিছু বুঝায় যে এখানে একটা নলেজ বুঝাইছে কিন্তু মানটা অনেক বেশি, তাহলে রিটেনের পাশাপাশি আমরা তাকে ওরালেও রাখতে পারি। পোর্টফোলিও বা থার্ড পার্টি এখনো পর্যন্ত আমরা ব্যবহার করি না, তো এটা নিয়ে আলোচনা আর করা লাগছে না। তো এটাই হলো অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। প্ল্যানিং ম্যাট্রিক্সটা হলো পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলাকে অ্যাপ্রোপ্রিয়েট মেথডে অ্যালাইন করে। পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলাকে অ্যাপ্রোপ্রিয়েট মেথড, অ্যাসেসমেন্টের যে অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক যে মেথড, কোনটা কোন মেথডে যাবে সেটা অ্যালাইন করে। এটা আপনার মন গড়া একটা দিয়ে দিলে হবে না, অর্থাৎ মন গড়া একটা দিতে পারবেন না, এটার একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী যেটা স্কিল সেটা ডেমনস্ট্রেশনে দিতে হবে, যেটা নলেজ সেটা রিটেনে দিতে হবে, এবং যেটা নলেজের ভিতরেও আরো এক্সট্রা কিছু বোঝাচ্ছে বা একটু বেশি বোঝাচ্ছে সেটা রিটেনের পাশাপাশি আপনাকে ডেমোতে দিতে হবে। এরপর আছে অ্যাসেসমেন্ট প্ল্যান। অ্যাসেসমেন্ট প্ল্যান আর ইনক্লুড, অ্যাসেসমেন্ট প্ল্যানের ভিতরে কি কি ইনক্লুড থাকে, পারপোজ অ্যান্ড এইমস অফ অ্যাসেসমেন্ট, মানে কেন পরীক্ষা নেওয়া হচ্ছে এটা ইনক্লুড থাকে। কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট, কোন পরিবেশে পরীক্ষা নেওয়া হবে। রিলেভেন্ট বেঞ্চমার্ক, মানে কোন মানদণ্ডে বিচার করা হবে। হু ইজ বি অ্যাসেসড, কি পরীক্ষা নেওয়া হবে বা কি পরীক্ষা করা হবে। হাউ অ্যাসেসমেন্ট ইজ টেক প্লেস, কিভাবে পরীক্ষা করা হবে। হোয়ার অ্যাসেসমেন্ট ইজ টেক প্লেস, মানে কোথায় কি পরীক্ষা হবে, কিভাবে হবে, কোথায় হবে এবং কবে পরীক্ষা হবে, এগুলো অ্যাসেসমেন্ট প্ল্যানের ভিতরে ইনক্লুড থাকে। এগুলো একটু মুখস্থ করবেন। লাস্ট স্লাইড হলো এটা, ডিফারেন্স বিটুইন প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট আর রুলস অফ অ্যাসেসমেন্ট। এটা অনেক সময় আমরা ঘুলিয়ে ফেলি, যে এরকম কোশ্চেন আসলে যে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট কোনটা আর রুলস অফ এভিডেন্স কোনটা। কারণ প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্টের ভিতরে ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি, ফেয়ারনেস আছে, আবার রুলস অফ এভিডেন্সের ভিতরেও এই চারটার ভিতরে ভ্যালিড আছে। হ্যাঁ, যার জন্য আমরা অনেক সময় এটা দুইটার ভিতরে আর কি করে ফেলি, গুলিয়ে ফেলি যে কোনটা কি হবে। তো প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট হচ্ছে অ্যাসেসমেন্ট পরিচালনার মূলনীতি, আর রুলস অফ এভিডেন্স হচ্ছে অ্যাসেসমেন্টের যে এভিডেন্স গুলা কালেক্ট করা হলো এটা কোন ভাবে আমি যাচাই করব, কোনটা ফলো করে যাচাই করবো, সেটা হলো রুলস অফ এভিডেন্স। অর্থাৎ রুলস অফ এভিডেন্স দেখে বা ফলো করে আমরা অ্যাসেসমেন্টের জাজমেন্ট দেই। এই জাজমেন্টটা করার জন্য রুলস অফ এভিডেন্স ফলো করি। আর প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট হচ্ছে অ্যাসেসমেন্টের মূলনীতি। প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট হলো 4টি, রুলস অফ অ্যাসেসমেন্ট হলো 6টি। VCSCAR আমরা সংক্ষেপে এটা বলি। লাস্ট আমাদের এখানে আমি কিছু কোশ্চেন রেখেছিলাম, কিন্তু আপনারা ভিডিও দেখে আর কি কোশ্চেনগুলো একটু দেখে নেবেন। আহ, আমি কিছুক্ষণ এখানে রাখছি, কেননা আপনাদের যেহেতু ফার্স্ট রোজা, সকলের খুবই আসলে কষ্ট হয়ে গেছে, পাশাপাশি আমারও কষ্ট হয়ে গেছে। এখানে কিছু MCQ আছে, আমি এখানে কিছু টাইম রাখছি, সবাই একটু দেখবেন, ভিডিওতে যখন দেখবেন একটু জুম করে দেখবেন, তাহলে আর কি বুঝতে পারবেন যে এই কোশ্চেনগুলো আসলে কমান পড়েছে কিনা, বা আজকের এই যে ক্লাসটা হলো সেই ক্লাসের ভিতর থেকে আসলে কমান ছিল কিনা, বা বুঝতে পারছেন কিনা কোশ্চেনগুলো দেখে। কোশ্চেন দেখা যাচ্ছে কিনা? জি যাচ্ছে স্যার, স্যার। দেখাচ্ছে। আচ্ছা, এই কোশ্চেনগুলো একটু দেখে নেবেন। তারপরেও যদি আমি একটা নিয়ে একটু কথা বলি, যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইজ কন্ডাক্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কোনটা কন্ডাক্ট করে? আফটার ট্রেনিং, ডিউরিং ট্রেনিং, অনলি ফর সার্টিফিকেশন, অ্যাট রিকোয়ারমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ডিউরিং ট্রেনিং, মানে ট্রেনিং চলাকালীন সময়, আফটার মানে পরে না, কিন্তু ডিউরিং ট্রেনিং, ওই যে আমরা পড়েছিলাম যে ডিউরিং ট্রেনিং ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, আর অ্যাট দি এন্ড অফ ট্রেনিং হলো সামেটিভ অ্যাসেসমেন্ট। এই যে সামেটিভ অ্যাসেসমেন্ট ইজ কন্ডাক্ট অ্যাট দি এন্ড অফ ট্রেনিং, এটা উত্তর হবে। অ্যান অবজারভেশন চেকলিস্ট ইজ এ কি এভিডেন্স গ্যাদারিং টুলস। অবজারভেশন চেকলিস্ট পলিসি ডকুমেন্টও হবে না, অ্যাসেসমেন্ট মেথডও হবে না, চেকলিস্টের কথা বলেছে, এটা একটা এভিডেন্স গ্যাদারিং টুলস, কারিকুলামও না, তাহলে বাকি আছে কি এভিডেন্স গ্যাদারিং টুল। তো এইগুলো একটু দেখে নেবেন। এরপরে আমরা এটাতে একটু যাই। এখানে কিছু শর্ট কোশ্চেন আছে।
এই কোশ্চেনগুলো একটু সবাই সলভ করবেন। যদি কোনোটাই বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে নক করবেন, আমি সেটা চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। এখানে কিছু আছে, আমি কিছু সময় রাখছি, এটা ভিডিওতে যখন সবাই দেখবেন তখন একটু ভালো করে সবাই পড়ে নেবেন, এবং এটা প্রতিদিনের পড়া, কিন্তু প্রতিদিন পড়ে ফেলবেন। হ্যাঁ, রোজার মাস, সবারই একটু কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও প্রতিদিনের কাজটা প্রতিদিন করে ফেলার চেষ্টা করবেন। লাস্ট এই কোশ্চেনগুলা। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ স্যার। দেখা আসসালামু হবে স্যার। পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার।